ঠিক আছে। তো তোমাদের যে সাবজেক্টটা আমি পড়াবো এই সেমিস্টারে সেটা হচ্ছে তোমাদের মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার। তো তো আশা করছি তোমরা এর আগে 4th সেমে কিছুটা পড়েছো, তাই তো? মাইক্রো প্রসেসর ছিল, তাই তো তোমাদের? থার্ড সেমে ছিল ম্যাডাম। 3rd সেমে ছিল, আচ্ছা 3rd সেমে ছিল। তো কেউ কিছু বলো, কি জানো একটু মাইক্রো প্রসেসরের ব্যাপারে? দেখো স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা। বলো, কেউ কিছু জানলে বলো একটু। পড়েছো, সবাই পড়েছো যখন একটুখানি শুনি আমি। আচ্ছা, হাতের লেখা যেখানে বুঝতে পারবে না বলবে। বলো, কেউ বলবে না? কেউ বলবে না? ম্যাম পড়েছিলাম, ভুলে গেছি। আচ্ছা, কোনো কিছু, কোনো টার্ম, একটা কিছু ওয়ার্ড, জিনিসটা কি, কিছু একটা ওয়ার্ড ডেসক্রাইব করার জন্য। ये माइक्रो प्रोसेसर मैम ऑपरेटिंग सिस्टम का वर्जन जो पहले शायद यूज होता था। 8086, ওকে। এটা তো একটা টাইপ হয়ে, একটা মাইক্রোপ্রসেসরের টাইপ হয়ে গেল, এক্সাম্পল হয়ে গেল 8086। হ্যাঁ, তো 8086 পড়াবো, বাট আই হোপ তোমরা 8085 পড়ে এসেছো আর 8086 এর শুরু পড়ে এসেছো। হ্যাঁ, তো যে বলছিলে, আচ্ছা মাইক্রোপ্রসেসর যদি প্রথমেই বলি, প্রথমেই যে টার্মটা আসবে সেটা হচ্ছে, হ্যাঁ বলো। সিপিইউ এর ফাংশনগুলোকে ডেসক্রাইব করে। হ্যাঁ, আরেকবার হ্যান্ডেল করা আরেকবার যায়। আরেকবার। সিপিইউ এর ফাংশন যেগুলো থাকে আচ্ছা, সিপিইউটা কি? ওগুলো হ্যান্ডেল করে। সিপিইউটা কি বেসিক্যালি? প্রসেসর তো হ্যাঁ, তো সিপিইউটাকেই হার্ট মাইক্রোপ্রসেসর বলতে অফ পারি কি? কম্পিউটার। সিপিইউটাই কি মাইক্রোপ্রসেসর বলতে পারি না? প্রসেসর বলতে পারি না আমি? বেসিক্যালি মাইক্রোপ্রসেসরটা হচ্ছে সিপিইউর ইমপ্লিমেন্টেশন, যেটা আমাদের আমরা সিপিইউ বলি, বাট অ্যাকচুয়ালি তো প্রসেসরই ওটা, তাই তো? তো মাইক্রো প্রসেসর কেন? প্রসেসর মানে বেসিক্যালি হুইচ পারফর্ম সাম প্রসেস, বেসিক্যালি কিছু টাস্ক পারফর্ম করে, ঠিক আছে? মাইক্রো প্রসেসর কেন? কারণ খুবই লিমিটেড টাস্ক পারফর্ম করে, ঠিক আছে? বোঝা গেছে? তো বেসিক্যালি প্রথমেই যে টার্মটা আছে সেটা হচ্ছে, এটা একটা আইসি। আইসির ফুল ফর্ম এটা তো বলে দাও সবাই অন্তত। ইন্টিগ্রেটেড সার্কিট। হ্যাঁ, ইন্টিগ্রেটেড সার্কিট। তাহলে বেসিক্যালি ইন্টিগ্রেটেড সার্কিটে কি হয়, একটা চিপের মধ্যে আমাদের অনেক মডিউল একসাথে ইন্টিগ্রেট করা থাকে, তাই তো? মানে একটা চিপের, একটা সিঙ্গেল চিপের মধ্যে রেজিস্টার, আরো যা যা আমাদের মডিউল প্রয়োজন, আরো যা যা আমাদের দরকার, কম্পোনেন্টস দরকার, সেগুলো একটা চিপের মধ্যে মাউন্টেড থাকে। তাই এটা ইন্টিগ্রেটেড সার্কিট বলি। কম্প্যাক্ট জিনিস একটা। আগেকার দিনে যদি আমরা দেখতাম যে কত বড় সাইজ হতো কম্পিউটার, কারণ প্রসেসরের সাইজ অনেক বড় হতো, অনেক বাল্কি হতো জিনিসটা। তো আস্তে আস্তে যত রেভলিউশন হয়েছে, এখন আমরা বলতে পারি এখন আমরা 5th জেনারেশনে আছি। তো এখন আমাদের খুব কম্প্যাক্ট একটা জিনিস এসে গেছে আমাদের কাছে। বাড়িতে যদি পিসি থাকে তো পিসি নিজে দেখতেই পাবে, বাট যদি ল্যাপটপ থাকে তাহলে আরোই দেখতে পাবে কত কম্প্যাক্ট জিনিস একটা, তাই তো? তো সেরকমই একটা মাইক্রো প্রসেসর আজকে আমরা স্টাডি করতে চলেছি, সেটা হচ্ছে 8086। তো তোমরা 8086 এ কি হবে বেসিক্যালি, তাহলে কি হলো জিনিসটা, একটা ইলেকট্রনিক ডিভাইস। তাহলে মাইক্রো প্রসেসর একটা ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক্স ডিভাইস। একটা আইসি, একটা ইন্টিগ্রেটেড সার্কিট, যেটা বেসিক্যালি কি করে, কিছু টাস্ক পারফর্ম করে, যেটা প্রোগ্রামেবল, মাল্টিপারপাস প্রোগ্রামেবল ডিভাইস এটা বলতে পারি আমরা। যেটা আমাদের কিছু ডেটা প্রসেসিং করে, ডেটাকে প্রসেস করে সেটা। আচ্ছা, কারোর একটা মাইক্রোফোন অন আছে, একটু অফ করে দেবে, নয়েজ আসছে। ঠিক আছে। তো মাইক্রোপ্রসেসর কি বলতে পারি, একটা ডিভাইস, একটা ইলেকট্রনিক ডিভাইস, একটা প্রোগ্রামেবল ডিভাইস, যেটা কিনা কোনো টাস্ক পারফর্ম করে, কোনো ডেটা প্রসেসিং টাস্ক পারফর্ম করে, তাই তো? এটা ক্লিয়ার সবার? তো ডেটা প্রসেসিং এর মধ্যে যদি একদম একদম বেসিক এক্সাম্পল কিছু দিই, তাহলে এরকম বলতে পারি অ্যাডিশন করতে পারে, সাবট্রাকশন করতে পারে, এরকম বলতে পারি। বলতে পারি কি?
यस मैम, हम्म बोल सकते हैं मैम। इसको जो अच्छा परफॉर्म करता है एलयू करता है, एएलयू, हाँ, उसमें अर्थमेटिक जो लॉजिक अरिथमेटिक एंड बेसिक यूनिट। लॉजिकल यूनिट रहता है तो उसमें हम ये सब कर सकते हैं। तो ठीक है, तो मतलब एएलयू एक यूनिट है, यही तो मतलब माइक्रो प्रोसेसर के अगर हम आर्किटेक्चर देखेंगे तो उसमें एक एएलयू यूनिट मिलेगा जिसमें ये होगा। यस मैम। ওকে। তো ম্যাম হ্যাঁ, আরেকবার বলবেন? তাহলে ও বলতে চাইছে যে এর মধ্যে এএলইউ ইউনিট থাকে, অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল ইউনিট, যেখানে আমরা বেসিক্যালি অ্যারিথমেটিক আর লজিক্যাল যে ইনস্ট্রাকশন গুলো থাকে, আমাদের ইনস্ট্রাকশন বলতে আমরা যখন কোনো কিছু কমান্ড দিচ্ছি কোনো কিছু পারফর্ম করা, সেটাই আমাদের ইনস্ট্রাকশন। তো সেগুলো ওখানে পারফর্ম হয়। তার মানে তাই আমি বললাম যে তাহলে আমাদের মাইক্রোপ্রসেসরের মধ্যে একটা এএলইউ পার্ট থাকবে, তাই তো? বুঝতে পেরেছো? সেটা আমরা যখন আর্কিটেকচারে যাব আস্তে আস্তে সেটা জানবো। তো তার আগে তোমরা বলো, তোমরা 8085 পড়ে এসেছো, এবার 8086 পড়বে। তো 8086 কে কি বলা হয় বলো তো? 8086 কে বলা হয় সাকসেসর অফ 8085। এবার কেন বলছি সাকসেসর? প্রথম কথা, 8085 ও কার ছিল? ইন্টেলের, এটাও ইন্টেলের। তো ইন্টেল কোম্পানি কি করলো? 8085 বের করলো প্রথমে। প্রথম যে কোনো জিনিস একটা প্রিলিমিনারি স্টেজে একদম ছোট একটা কিছু দিয়ে শুরু হয়। তো 8085 শুরু করলো, ভালোভাবে চললো। তারপর যখন 8085 এ কিছু প্রবলেমস এলো, দেখবো কি কি ওভারকাম করেছে। তো তারপর 8085 এর পরে 8085 তৈরি করা হলো। বোঝা গেছে? তো 8086 কি করে? ইট ইজ আ মডিফাইড ভার্সন অফ, আচ্ছা কেউ জয়েন হতে চাইছে, যেখানে বুঝতে পারবে না বলবে। ইট ইজ দ্য মডিফাইড ভার্সন অফ ম্যাম এর আগে কটা ক্লাস হয়েছে? 8086 এর, মানে মাইক্রোপ্রসেসরের। হ্যাঁ হ্যাঁ ম্যাম। না, এটা আজকে ফার্স্ট ক্লাস। তাহলে কি বললাম ম্যাম যে 8085টা একটু বলবেন? 8085 তোমরা আগে পড়োনি? তোমাদের আগে ছিল না 8085? জাস্ট 8085 আর 8086 এর ডিফারেন্স ছিল ম্যাম, আর কিছু ছিল না তেমন। তো তোমাদের মাইক্রোপ্রসেসর বলতে কি পড়েছো? মানে কোনো স্পেসিফিক মাইক্রোপ্রসেসর পড়োনি? মানে একটা জাস্ট চ্যাপ্টার ছিল, শুধু 8086 মাইক্রোপ্রসেসর চ্যাপ্টার ছিল, আর সেখানে কিছু টার্ম ছিল, যেমন 8086 এর পিন ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম ছিল। 8085 আর 8086 এর মধ্যে ডিফারেন্স ছিল। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কিছু ইয়ে ছিল, অ্যাসেম্বলার ডাইরেক্টিভস ছিল, ব্যাস এইটুকুনি। মানে 8085 নিয়ে ডিটেইলে কিছু ছিল না আমাদের। আচ্ছা, 8085 নিয়ে ডিটেলে কিছু ছিল না। তো ঠিক আছে, আমাদের যেহেতু না। লাগবে না তাই পড়ার দরকার নেই। এটুকু বলতে পারি যে কিছু কিছু জিনিসের মডিফিকেশন হয়েছে 8086 এ। যেরকম দুটো এক্সাম্পল, একদম খুব যদি একদম এক্সাম্পল যাও, সেটা হচ্ছে 8085 এ মাল্টিপ্লিকেশন আর ডিভিশন করা যেত না, মানে গুণ আর ভাগ করা যেত না। আমরা যে প্রোগ্রামিং দেখেছি না, প্রোগ্রামিং যেগুলো আমরা দেখেছি যে ইনস্ট্রাকশন থাকে তো প্রোগ্রামের, অ্যাডিশনের জন্য অ্যাড ইনস্ট্রাকশন থাকে, সাবট্রাকশনের জন্য সাব ইনস্ট্রাকশন থাকে, তাই তো? তো সেরকম আমাদের 8085 এ কিন্তু ডিরেক্টলি মাল্টিপ্লিকেশন বা ডিভিশন করা যেত না, মানে গুণ বা ভাগ ডিরেক্টলি করা যেত না। তাহলে এটা একটা অসুবিধা ছিল। আমাকে যদি কোনো দুটো ডেটার মধ্যে, দেখো অ্যারিথমেটিক অপারেশনের মধ্যে যেমন যোগ বিয়োগ পড়ে তেমন গুণ ভাগও তো পড়ে। তো যখন 8085 ভালো চলতে শুরু করলো, তখন যখন দেখলো যে এই অপারেশনটা পারফর্ম করা যাচ্ছে না, তখন তার একটা রেমেডি আনা দরকার, কারণ তাহলে আমার এই অপারেশনটাও পারফর্ম করা যাবে। তো সেটার জন্য 8086 এ এই মডিফিকেশনটাও আছে 8086 এ। তো অনেকগুলো মডিফিকেশনের মধ্যে এটা একটা, যে 8086 এ আমার অনেক বেটার অপারেশনস পারফর্ম করা যায়, নাম্বার অফ অপারেশনস অনেক বেশি, যার মধ্যে একটা এক্সাম্পল বলতে পারো যে গুণ আর ভাগ করা যায়, মানে সাবট্রাকশন, এই মাল্টিপ্লিকেশন আর ডিভিশন করা যায়। বোঝা গেছে? তো আমি তাহলে এরকম ভাবে পয়েন্টগুলো বলতে বলতে যাই, আর কোথায় কোথায় আমাদের 8085 এর থেকে মডিফিকেশন হয়েছে সেগুলো বলি, তাহলে তোমাদের সুবিধা হবে নাকি? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে 8086 এর কি কি ফিচার্স আছে। কি কি ফিচার্স আছে? ফিচার্স অফ 8086।
8086 এর ফিচার্স। যদি প্রথম ফিচার্সটা বলি, প্রথমেই তো এই কথাটা বলে দিয়েছি যে এটাকে আমরা বলি সাকসেসর অফ 8085 বিকজ ইট ইজ আ মডিফাইড ভার্সন অফ 8085। 8085 এ অনেক লিমিটেশনস ছিল, তার মধ্যে অনেক কিছু আমরা 8086 এ ওভারকাম করতে পেরেছি। এবার যে কোনো প্রসেসর পড়তে গেলে প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে এটা কত বিটের প্রসেসর, কত বিটের প্রসেসর। তো সেটা জানতে গেলে এটা হচ্ছে 8086 হচ্ছে 16 বিট প্রসেসর। বিট প্রসেসর। আচ্ছা, তোমরা কি কেউ জানো এই 16 বিট প্রসেসর, 8 বিট প্রসেসর এগুলোর মানে কি? मैम मैंने कन्वर्ट करता है मैम, बाइनरी टू डेसिमल, नहीं डेसिमल टू बाइनरी होता है 0101 नहीं, मशीन लेवल उसमें लैंग्वेज में। उसमें क्या मतलब कन्वर्ट करता है, उससे 16 बिट का क्या रिलेशन है? तो मैं 16 बिट में मैंने कोई भी प्रोसेसर है वो प्रोग्राम को मैंने कि 16 बिट में वो डिवाइड करके उसको नहीं तोड़ता नहीं है नहीं, ठीक है ठीक है, प्रोसेस मैं के बोल अंदर। रही हूँ, ठीक है। नहीं, मैंने सोचा था कि तुम लोगों ने पहले से ही माइक्रो प्रोसेसर का मतलब कुछ आइडिया है, पर तुम लोगों का नहीं है तो ये तुम नहीं बोल पाओगे शायद। तो ठीक है, एक पहले ये सुन लो कि 8085 8 बिट माइक्रो प्रोसेसर है, ठीक है। अच्छा, इसका मतलब क्या है? 8085 একটা 16 বিট মাইক্রোপ্রসেসর মানে আমি প্রথমেই বলার সময় কি বলেছি, মাইক্রোপ্রসেসর কি করে, ডেটা প্রসেসিং করে, তাই তো, ডেটা নিয়ে কাজ করে, তাই তো, এটা বলেছি। ইট পারফর্মস সাম অপারেশনস অন ডেটা, বেসিক্যালি ডেটা প্রসেসিং যেটাকে আমরা বলতে পারি, অ্যাডিশন হোক, সাবট্রাকশন হোক, মাল্টিপ্লিকেশন হোক, আমাদের সুবিধার জন্য এগুলোই ধরি, যোগ বিয়োগ গুণ ভাগ ধরি আমরা আপাতত। তো যত বিটের ডেটা নিয়ে এই যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে, বেসিক্যালি অ্যাট আ টাইম যত বিটের ডেটা প্রসেস করতে পারে সেই বিটটাকেই আমরা বলি যে মাইক্রোপ্রসেসরটা এত বিটের প্রসেসর। বোঝা গেছে কি বললাম? বোঝা গেছে কি বললাম? আরেকবার বলুন ম্যাম। আচ্ছা, তোমরা বিট জানো তো, একটা বিট কি, একটা বিট 0 আর 1 হতে পারে, হ্যাঁ একটা বিট মানে 0 আর 1 হতে পারে। তো এরকম 16টা বিট, 16 বিট মানে ম্যাক্সিমাম ডেটা কত হতে পারে? ম্যাক্সিমাম হতে পারে 16টা 1, আর না হলে 16টা 0, তাই তো, মিনিমাম হতে পারে, তাই তো। একটা বিট ইদার 0 আর 1 হতে পারে। এবার এখান থেকে অনেকগুলো কম্বিনেশন হতে পারে, কোনোটা 0 কোনোটা 1 করে করে। তো আমি জানি না 16টা 0 হয়েছে কিনা, দেখে নিও। তো যাই হোক, আমি বলতে চাইছি যে যখন আমি যোগ করি, তুমি কিরম ভাবে যোগ করো, ধরো ডেসিমালে যোগ করছো, নাম্বার সিস্টেম সবার জানা, নাম্বার সিস্টেম বুঝতে পারবে বললে, হ্যাঁ ম্যাম। ওকে। ধরো তুমি ডেসিমালে যোগ করছো, তুমি 34 এর সাথে 35 যোগ করতে পারো, মানে দশমিকের স্থান অবধি, মানে 2 দশমিক অবধি, হ্যাঁ মানে শতক অবধি, দশক অবধি যেটাকে আমরা বলি, সেই দশকের স্থান অবধি তুমি যোগ করতে পারো, তাই তো। 34 যোগ করতে পারো, 35 যোগ করতে, তুমি 199 এর উপরে কোনো ডিজিটকে যোগ করতে পারো না। বুঝতে পারলে কি বলতে চাইছি? 99 এর নিচের যে কোনো দুটো ডেটাকে তুমি যোগ করতে পারো, 99 এর উপরে যাওয়া মানে 3 ডিজিট হয়ে যাওয়া ডেটাটা। 100 মানে কত ডিজিট? 3 ডিজিট, হ্যাঁ ম্যাম। সেটাকে তুমি যোগ করতে পারো না। তো তুমি 99 এর থেকে লেস ইকুয়াল টু ভ্যালুকে যোগ করতে পারো, দুটো 99 এর থেকে নিচের ভ্যালু, ধরো 60 আর 50, এটাকে তুমি যোগ করতে পারলে। আর এখানেই যদি আমি তোমাকে বলতাম 110 আর 120 যোগ করো, তুমি যোগ করতে পারলে না, ঠিক আছে। তো সেম এখানে যদি আমি অ্যাজিউম করি, এইটা হচ্ছে আমার 8085 আর এ হচ্ছে আমার 8086, যে কিনা এটাও যোগ করতে পারে, তাহলে কি হলো, 8086 যখন কোনো ডেটার ওপর পারফর্ম করে, ডেটাকে নিয়ে কোনো কাজ করে, সেটা একটা 16 বিটের ডেটা অবধি ও কাজ করতে পারে, ও 16 বিটের ডেটা নিয়ে কাজ করে। হোয়ারএস আমার 8085 যখন ছিল, ও 8 বিট অবধি, ম্যাক্সিমাম 8 বিটের সাথে 8 বিট যোগ করতে পারতো। এবার বোঝা গেছে ডিফারেন্সটা?
হ্যাঁ ম্যাম বোঝা গেছে। তোমার ডেটার সাইজ তো 16 বিটও হতে পারে 8 বিটও হতে পারে। তো 8085 এর লিমিটেশন কি ছিল, ও মাত্র 8 বিট অবধি যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো অপারেশন যে পারফর্ম করতো ও 8 বিট ডেটার উপরেই করতে পারতো। যেখানে আমার 8086 একটা 16 বিট প্রসেসর, মানে ও 16 বিটের জিনিসপত্র ডেটা নিয়ে কাজ করতে পারে। আচ্ছা, যখনই কোনো প্রসেসর এরকম বলে দেবো 16 বিট 8 বিট, তখনই তার সাথে একটা রিলেটেড টার্ম চলে আসবে। দুটো টার্ম আসে অ্যাকচুয়ালি। তোমরা অ্যাড্রেস বাস ডেটা বাস পড়েছো তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো অ্যাড্রেস বাস আর ডেটা বাসের মধ্যে এই যে ডেটা বাসটা আছে, কোনো প্রসেসর যত বিটের ডেটা বাসটা তত বিটের হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমাদের 8086 এর ডেটা বাস কত বিটের? 16 বিটের। তাহলে সাইজ অফ ডেটা বাস 16 বিট। আর অ্যাড্রেস বাস কত? অ্যাড্রেস বাস 20 বিট। 20 বিট নাকি ম্যাম? হ্যাঁ 20 বিট। আচ্ছা, এটাই যদি 8085 এ ছিল যখন কি অসুবিধা ছিল? তাহলে এটা 8 বিট, মানে ডেটা বাস কত? ডেটা বাসের সাইজ কত? 8 বিট। 8 বিট। আর এটার তাহলে অ্যাড্রেস বাস কত ছিল কেউ জানো? তোমরা তো পড়োনি। এটার সময় অ্যাড্রেস বাস ছিল 16 বিট। আচ্ছা, এখানেই আর একটা কনসেপ্ট বলে দিই। আমাকে বলছে যে অ্যাড্রেস বাসটা 20 বিটের, মানে 20টা বিট দিয়ে আমরা একটা অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করতে পারবো। অ্যাড্রেস মানে লোকেশন, মেমোরির লোকেশন গুলোকে অ্যাড্রেস বলছি আমরা। তো তাহলে আমাদের ম্যাক্সিমাম আর মিনিমাম কতগুলো কি কি অ্যাড্রেস আছে? ম্যাক্সিমাম অ্যাড্রেস যেটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, আগে মিনিমামটা লিখে নাও। মিনিমাম অ্যাড্রেস কি হতে পারে? 20টা বিট। 20টাই কি হবে? কোনো কিছুর মিনিমাম মানে একটা বিটের কি কি অপশন থাকে? 1 আর 0। তাহলে 20টা কি হবে? 0। 20টা 0। আচ্ছা, এটা কিন্তু এই যে বলছি কোনো বিট ইদার 1 অর 0 হতে পারে, এটা কোন নাম্বার সিস্টেম? বাইনারি। আচ্ছা, যে বুঝতে পারছো না, কেউ যদি না বুঝতে পেরে থাকো একটু বলো, কারণ তোমাদের আগে ছিল না সেটা আমি জানতাম না, মানে কিছুই যে আগে ছিল না সেটা আমি বুঝতে পারিনি। তো বলো, কারোর যদি অসুবিধা থাকে বলো। मैम হ্যাঁ বলো। मैम 8086 का जो एड्रेस है वो 20 बिट होगा, यानी कि एड्रेस में 20 ही रहेगा सिर्फ। नहीं, तो एड्रेस में उसमें 20 डेटा नहीं रहेगा। तुम एड्रेस को जो रिप्रेजेंट करोगे ना, जब एड्रेस को तुम बाइनरी में रिप्रेजेंट करोगे तब 20 बिट से रिप्रेजेंट करोगे। मतलब सपोज कोई एक मेमोरी लोकेशन का एड्रेस है 23456, तो उसका तुम बाइनरी रिप्रेजेंटेशन जब करोगे तब उसमें 20 बिट्स आएंगे। समझ रहे हो? मतलब 20 बिट हम जैसे अल्फाबेट से लिखते हैं ना एड्रेस, कभी कभी डिजिट्स भी यूज करते हैं हमारे एड्रेस लिखने के लिए, घर के एड्रेस लिखने के लिए। तो यहाँ पे तो सब कुछ नंबर में ही है ना? तो फिर इसलिए हम जो डिजिट यूज करते हैं तो बाइनरी ही यूज करते हैं, पर हम कन्वर्शन कर सकते हैं। यहाँ पे हम हेक्साडेसिमल भी यूज करेंगे। अभी मैं पूछूंगी इसको हेक्साडेसिमल में कन्वर्ट करने के लिए। तो वो जो करते हैं ना, मतलब एक एक बीट को हम जो रिप्रेजेंट करते हैं, तो वो हम 20 बीट से एक एक एड्रेस को रिप्रेजेंट कर सकते हैं। मतलब हर एक एड्रेस जो है, मतलब मेमोरी में जितना भी लोकेशंस है, एड्रेस मतलब मेमोरी में कितने लोकेशंस है, तो वो अगर हम एक्सेस कर सकते हैं तो उसका एक नाम होना चाहिए। नहीं तो मैं कैसे बोलूंगी कि इस एड्रेस से जाके डेटा लेके आओ? समझ रहे हो? हमें एड्रेस चाहिए, क्योंकि एड्रेस का नाम अगर हमें नहीं पता हो और अगर नंबर नहीं पता हो तो हम कैसे डेटा को लेके आएंगे? समझ रहे हो? तो Yes, वो जो रिप्रेजेंटेशन करते हैं हम डेटा की मतलब एड्रेस को, मेमोरी एड्रेस को, उसको हम बिट से करते हैं। तो कितने बिट से करते हैं? यहाँ पे हम 20 बिट से करते हैं। जितना ज्यादा बिट होगा, जितना ज्यादा बिट हम यूज कर सकते हैं एड्रेस रिप्रेजेंटेशन करने के लिए, उतना ज्यादा एड्रेस हम एक्सेस कर सकते हैं।
মানে আমি কি বলছি, যত বেশি বিট কোনো মাইক্রোপ্রসেসর যত বেশি বিট দিয়ে ডেটাকে রিপ্রেজেন্ট করতে পারবে অ্যাড্রেসকে, তত বেশি অ্যাড্রেস অবধি পৌঁছতে পারবে। আচ্ছা, এটার এক্সাম্পল বলছি, কিভাবে বলছি। এটাকে আগে কেউ একজন হেক্সাডেসিমালে কনভার্ট করে বলো তো। এটা হেক্সাডেসিমালে কনভার্ট করলে কি হবে? হ্যালো, 5টা 0 হবে। হুম, এই চারটের জন্য একটা, আচ্ছা পিছন থেকে করতে হবে, এই চারটের জন্য একটা 0, এই চারটের জন্য একটা 0, এই চারটের জন্য একটা 0, এই চারটের জন্য একটা, আর এই চারটের জন্য। তারপর এটা ব্র্যাকেটের নিচে কি লিখবো? এইচ, ক্যাপিটাল এইচ, বিকজ এটা হেক্সাডেসিমালে রিপ্রেজেন্টেশন করেছি। তোমরা সবাই নাম্বার সিস্টেম তো অ্যাটলিস্ট পড়েছো, তো এটুকু আশা করবো যে আমি যখন কোনো নাম্বার নিয়ে বলবো যে এটা হেক্সা আর এটা বাইনারিতে, তো অ্যাটলিস্ট সেটুকু তোমরা রেসপন্স করবে, ঠিক আছে? আর আর অন্য কারোর কোনো ডাউট থাকলে বলো, তারপর আমি আসছি বাকিতে। আচ্ছা, তোমরা যখন বাইনারি নাম্বার সিস্টেম বা তারপরে কনভার্সন পড়েছো সেখানে, তখন তোমরা এরকম শিখেছো যে এতগুলো বিট দিয়ে কতগুলো নাম্বার লিখতে পারি? হ্যাঁ ম্যাম। আচ্ছা, একটা বিট দিয়ে ম্যাক্সিমাম কটা নাম্বার রিপ্রেজেন্ট করতে পারি, কটা লেভেল লিখতে পারি? 8 বাইট। একটা বিট দিয়ে কতগুলো নাম্বার বানাতে পারি, কতগুলো কম্বিনেশন হতে পারে? একটা বিট দিয়ে কতগুলো কম্বিনেশন পসিবল? দুটো। হ্যাঁ, দুটো। এইগুলো কিন্তু বেসিক, এগুলো কিন্তু সবাইকে অ্যান্সার করতে হবে। একটা বিট 0 or 1, তাহলে 0 হতে পারে বা 1 হতে পারে। দুটো বিট হলে কি কি হবে? 0 0 0 1 1 0 1 1, তাই তো? এটুকু বুঝতে পারছো? তিনটে বিট হলে 0 0 0 8টা 0, আচ্ছা ঠিক আছে, একবারে বলে দিয়েছো 8টা। 0 0 1 0 1 0 1 0, আচ্ছা 1 0 হবে না, 0 1 1 1 0 0 1 0 1 আর 1 1 0, দেন 1 1 1। এটা 8টা হয়েছে, 8টা হয়েছে তো? তা তুমি যে এরকম 8টা বলে দিলে, যে বললে 8টা হয়নি, 1 2 3 4 5 6 7 8, তো যে বললে 8টা, সে কি করে বললে 8টা হবে? ওই ট্রুথ টেবিলের ইয়েতে ম্যাম। ট্রুথ টেবিলের ইয়েতে? আচ্ছা, মানে তুমি এই যে আমি এটা লিখলাম ভেঙে ভেঙে এখন লিখলে? আমি ট্রুথ টেবিলের ওইটা থেকে মনে করে ওইটা বললাম। ওইটা ট্রুথ আচ্ছা, তাহলে টেবিলের ওখানে করলে 8টা ইয়েতেই হয় ওখানে। আচ্ছা, চারটে দিয়ে করলে, চারটে দিয়ে করলে 16টা হবে। আচ্ছা, এইগুলো কি সবার ওই মুখস্থই হয়ে আছে তাই জন্য বলছো? কেউ কি ফর্মুলাটা জানো? रिकॉल हो, কেউ কি ফর্মুলাটা জানো? याद है। বিট হবে সেটা মানে हाँ मैम, याद है। আচ্ছা, যে কথা বলছো সেই বলো, আর একজন কারণ মাইক অন আছে, সে একটু অফ করো। 2 হচ্ছে ম্যাম বেস, ওটার উপরে ওটা মানে যতগুলো বিট সেটা স্কয়ার। স্কয়ার না, পাওয়ার 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 পাওয়ার। তাহলে 2 টু দি পাওয়ার 2, তাই 4। দুটো বিট তখন 4, এই যে দুটো বিটের জন্য 4। 2 টু দি পাওয়ার 3 তখন 8, তাহলে 2 টু দি পাওয়ার 4 হলে তখন 16, তাই তো? যতগুলো বিট দিয়ে রিপ্রেজেন্ট করব সেটা 2 এর পাওয়ারে বসলে ততগুলো লোকেশন হবে। ঠিক সেরকম ভাবে আমি এখানে বলতে চাইছি, যখন অ্যাড্রেস লিখবো আমি 8086 এর জন্য, তখন এরকম 16টার এই 3টে যেরকম লিখেছি এরকম 20টা লিখবো। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? এক একটা কম্বিনেশনে আমি যে 3টে করে বিট লিখেছি, ওখানে আমি 20টা করে বিট লিখবো এক একটা কম্বিনেশনে। তাহলে এখানে কতগুলো অ্যাড্রেস আমি অ্যাক্সেস করতে পারবো? যদি 3টে বিট দিয়ে অ্যাড্রেস বানাই তাহলে আমি 8টা পারছিলাম। 8টা বলতে পারি তো। 3 বিটের অ্যাড্রেস হলে তাহলে এই একটা অ্যাড্রেস, এই একটা অ্যাড্রেস, এই একটা অ্যাড্রেস, এই একটা অ্যাড্রেস, এরকম ভাবে ভাবতে পারি। তো যদি 20টা বিট দিয়ে অ্যাড্রেস বানাই তাহলে কতগুলো অ্যাড্রেস পাবো, কে বলবে? কে বলবে? এই তো উত্তর দিচ্ছিলে, বলো। क्या बोले मैम, एक फिर से बोलिए।
2 to the power 20? হ্যাঁ, আমি বলছি যে যদি আমরা দুটো বিট দিয়ে কম্বিনেশন করি, এগুলো তো কম্বিনেশন, দুটো বিট দিয়ে কম্বিনেশন করলে 4টে পাচ্ছি, এই যে 2 to the power 2 তাই 4, 3টে বিট দিয়ে কম্বিনেশন বানালে 8টা পাচ্ছি, 2 to the power 3 তাই জন্য 8, 4টে বিট দিয়ে কম্বিনেশন করলে 16টা পাচ্ছি। এখানে আমার বলেছে 20টা বিট দিয়ে করতে পারবো, 20টা অ্যাড্রেস বাস, আমি এখানে অ্যাড্রেস নিয়ে কথা বলছি, 20টা বিট দিয়ে করতে পারবো। তাহলে আমি এইখানে 20টা বিট নিয়ে কাজ করলে কতগুলো কম্বিনেশন বানাতে পারবো? 10,48,500। ওরে বাবারে, কে করতে বললো বাবা? কিচ্ছু করতে হবে না, 2 to the power 20। তাহলে কি 2 to the power 20, ও যে বললো 10 লাখ সামথিং, এতগুলো লোকেশন আমি করতে পারি চাইলে। লোকেশন পাওয়া মানে কি, আমি এই জায়গাগুলোর নাম জানি। কি হয় মাইক্রোপ্রসেসরে যখন কোনো ডেটা যখন আমাদের, আচ্ছা আগে একটু বলে দিই কিভাবে কাজটা হয়, আমি আর্কিটেকচার দেখিয়ে পুরো বলবো কিভাবে কি কাজ হয়, তার আগে বলে দিই কি জিনিসটা হয়। আমাদের অপকোড জেনেছো তোমরা? অপকোড, আচ্ছা অপকোড জানো না। কি হয় আমাদের যখন আমরা ইনস্ট্রাকশন গুলো দিই, ইনস্ট্রাকশন যেগুলো আমরা দিই, যেরকম প্রোগ্রামে থাকে, আমাদের প্রোগ্রামে ইনস্ট্রাকশন হয় জানো তো, আমরা যখন মেশিনকে ইনস্ট্রাক্ট করছি যে কিছু করো, সেই ইনস্ট্রাকশনটা তো ওখানে অপকোড হিসেবে স্টোর হয়, অপারেশনাল কোড, ঠিক আছে। সেই অপকোড গুলো মেমোরিতে লেখা থাকে, মেমোরিতে লেখা আছে যে এই অপকোড, আর প্রত্যেকটা অপকোডের একটা নিজস্ব মানে আছে, এই অপকোডটার মানে এর সাথে একে যোগ করো, এই লোকেশনের সাথে এই লোকেশনকে যোগ করো, এর সাথে একে বিয়োগ করো, এখানে গুণ করো, এখানে ভাগ করো, এরকম হয়। তো যখন আমরা কোনো অপারেশন পারফর্ম করি, কি হয়, আমার কিন্তু মাইক্রোপ্রসেসরে কন্ট্রোলার ইউনিট আছে, মাইক্রোপ্রসেসরে আমার কি ইউনিট আছে, আমাদের যে এএলইউ পার্টটা যেটা আছে আমাদের, সেই পার্টটা আছে। বাট বাকি যা কিছু, একটুখানি ড্র করি, ধরো এই, কি যে হচ্ছে, একটা আমার অপারেশন চালাতে গেলে কি কি লাগবে, আমার মাইক্রোপ্রসেসরটা তো দিয়ে দিলাম, ঠিক আছে। এটা আমার মাইক্রোপ্রসেসর, মিউপি দিয়ে লিখি আমরা জেনারেলি, মাইক্রোপ্রসেসর, ঠিক আছে। তার সাথে মাইক্রোপ্রসেসরটা শুধু মাইক্রোপ্রসেসর ইটসেলফে দেয়া থাকে, এর সাথে আর কিছু থাকে না। কিন্তু আমার কি দরকার, আমি ধরো কোনো ডেটার সাথে কিছু যোগ বিয়োগ করব, ঠিক আছে। যেরকম তোমরা যদি কম্পিউটারের ক্ষেত্রে দেখো, যাদের পিসি আছে বাড়িতে, সিপিইউটা তো শুধু সিপিইউটা দিয়ে তো তোমার কাজ হয়ে যায় না, তোমার আরো কিছু অ্যাডিশনাল জিনিসপত্র লাগে। জয়েন হচ্ছে না কেন এরা আবার? সেগুলো কি লাগে, সেগুলো হচ্ছে তোমার কি কি লাগে, কে বলবে? এমনিতে নামগুলো বলো, আমি বলছি ডিভাইস। मैम सीपीयू होता है, एएलयू होता है और सीपी होता है। सीपीयू होता है, एएलयू होता है। एएलयू तुम्हारे पास जो पीसी है उसमें अलग से एएलयू एक डिवाइस रखा हुआ है तुमने? नहीं मैम, सीपीयू के अंदर ही रहता हाँ, है। तो मैं क्या बोल रही हूँ अभी, मैं बोल रही हूँ कि माइक्रोप्रोसेसर के अंदर ही तो है ना, माइक्रोप्रोसेसर ही तो प्रोसेसर है, सीपीयू में सीपीयू प्रोसेसर है, तो यहाँ पे माइक्रोप्रोसेसर प्रोसेसर है, उसमें एएलयू रहेगा। पर उससे क्या काम चलता है, तुम क्या बस सीपीयू लेके बैठे रहते हो? तुम्हारा पीसी का पूरा जो सेटअप है उसमें क्या क्या है, बस सीपीयू है। मैं ये ইনপুট बोल रही ডিভাইস हूँ। আর আউটপুট ডিভাইস। হ্যাঁ, আর কি থাকবে, ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস, আর একটা জিনিস থাকবে যেটা ছাড়া কাজ হবে না, সেটা কি, সেটা मैम কেউ सीपीयू জানে? रजिस्टर। नहीं, ये सब तो मैम उसके यूपीएस, मदरबोर्ड। नहीं 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 नहीं, মেমোরি। ये तुम, हाँ यूपीएस नहीं, वो बोल दिया जिसको बोलना था। কে বললো, কে উত্তর বললো? সে বোধহয় নিজেও বুঝতে পারেনি, সে বলে দিয়েছে। তাহলে ইনপুট আছে, আউটপুট আছে। আচ্ছা, ইনপুট আউটপুট নিজের বাড়িতে যখন দেখো, ইনপুট আউটপুট পিসির সাথে কি কি ডিভাইস বলো তো, ইনপুট কি আর আউটপুট কোন ডিভাইসটা বলো তো? इनपुट है मैम, ये है कीबोर्ड है, मॉनिटर मॉनिटर इनपुट है। मॉनिटर में तुम कैसे इनपुट देते हो, समझाओ जरा।
नहीं सर, Monitor- मॉनिटर ये आउटपुट है মনিটর मैम। নেই ম্যাম। হ্যাঁ, তাহলে আমাদের এখানে আউটপুটে মনিটর হবে, বা প্রিন্টার থাকলে কারোর বাড়িতে সেই প্রিন্টার হতে পারে, তাই তো? यस मैम। তো আর এখানে ইনপুটের মধ্যে কিবোর্ড আছে, মাউস আছে, এগুলো আছে আমাদের কাছে। আমাদের যেটা লাগবে এক্সট্রা করে সেটা হচ্ছে মেমরি। আর এখানেই মাইক্রোপ্রসেসরের সাথে মাইক্রো কন্ট্রোলারের আর একটা ডিফারেন্স, যে মাইক্রো কন্ট্রোলারে পুরো একটা কন্ট্রোলার পার্ট থাকে, এরকম আলাদা আলাদা করে ছড়িয়ে ছিটিয়ে থাকে না। বাট প্রসেসরের জন্য আলাদা করে মেমরি দরকার পড়ে আমাদের, কারণ মাইক্রো প্রসেসরের মধ্যে কোনো ইনবিল্ট মেমরি নেই। মাইক্রোপ্রসেসরের মধ্যে কোনো ইনবিল্ট মেমরি নেই, কিন্তু আমাদের যে কোনো কাজ করছি, যখন ধরো কোনো ডেটা স্টোর করছি, তখন তো আমাদের মানে অ্যাড করি বা সাবট্রাকশন করি বা যে কোনো অপারেশন পারপাস সেটাকে স্টোর করতে হবে, তোমাকে তো কোথাও লিখতে হবে, কোথাও একটা রাখতে হবে ডেটাটাকে, নাহলে তুমি তার উপর কাজ করবে কি করে, তাই তো? তো সেটার জন্য আমাদের মেমরিটা দরকার। তো কিভাবে কাজ হয়, আমাদের মেমরিতে ডেটাগুলো থাকে, সেই মেমরি থেকে মাইক্রোপ্রসেসর তুলে নিয়ে আসে, নিয়ে যা যা অপারেশন করার হয় সেটা এখানে করে। এবার যদি আবার মেমরিতে পাঠানোর হয় পাঠায়, না হলে যদি আউটপুটে পাঠানোর হয় পাঠায়। বোঝা গেছে কি কাজ করে? হ্যাঁ ম্যাম। তাহলে মেমরি থেকে ডেটাগুলো তুলে আনলো, মাইক্রোপ্রসেসরের মধ্যে সেটার প্রসেসিং হলো, ইনপুট ডিভাইস থেকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি, আর এখানে আমার আউটপুট সেই ডেটা পারফর্ম হওয়ার পরে অপারেশন ইদার আউটপুটে যায়, আর না হলে মেমরিতে স্টোর করার থাকলে মেমরিতেই স্টোর হয়। সবসময় কখনো কখনো আমরা কি করি, ধরো আমরা একটা কোনো ফাইল বানালাম, ধরো আমি একটু ল্যাপটপটা খুলে কিছু একটা ফাইল বানালাম, একটা ওয়ার্ডে কিছু ফাইল বানালাম, তার যে আমি সবসময় একটা প্রিন্ট আউট বের করবো তার কোনো মানে নেই, আমি কখনো কখনো সেটাকে স্টোর করেও রাখি তো। यस मैम। তো সেটার জন্য আমার মেমরিতেও পাঠাতে পারি, আমি একটা জিনিসকে পারফর্ম করার পর সেটাকে আবার মেমরিতে রেখে দিতেই পারি চুপচাপ, তো সেটাও করা যায়। তো মেমরিটা আমার এখানে লাগে, এইখানেই আমার হচ্ছে অ্যাড্রেস। এই যে মেমরিতে যাব, মেমরিতে একটা অনেক বড় জায়গা, এই যে মেমরিতে যাব, সেই মেমরির মধ্যে আমি কোন জায়গায় যাব, ধরো একটা তোমাকে একটা রাস্তার একটা শহরের মধ্যে ছেড়ে দেওয়া হলো, তোমাকে বলা হয়েছে শহরের কোনো একটা বাড়ি থেকে তোমাকে কোনো একটা পার্সেল আনতে হবে, সেরকম এই মেমরিতে অনেক জায়গা আছে, সেখানে কোনো একটা জায়গায় কোনো একটা লোকেশনে কোনো একটা ডেটা পড়ে আছে, সেটাকে তোমাকে নিয়ে আসতে হবে। বাট তোমাকে যদি আমি না বলে দিই লোকেশনটা কোথায়, তুমি আনতে পারবে না, কারণ একটা শহরের মধ্যে অনেক বাড়ি আছে, তুমি কোন বাড়ি থেকে গিয়ে তোমার পার্সেলটা নিয়ে আসবে, পসিবল না। তো সেই জন্য এই প্রত্যেকটা লোকেশনকে আইডেন্টিফাই করার জন্য তাদের অ্যাড্রেস। এবার আমি বলতে চাইছি, যত বেশি বিট দিয়ে আমরা অ্যাড্রেস গুলোকে ডিফাইন করতে পারবো, তার মানে আমাদের কাছে বেশি নাম্বার অফ অ্যাড্রেস আছে। যেটা মাইক্রোপ্রসেসর 8085 এ কি ছিল, 16 বিট, তার মানে 2 টু দি পাওয়ার 16। 2 টু দি পাওয়ার 16 বড় না 2 টু দি পাওয়ার 20 বড়? অবভিয়াসলি 2 টু দি পাওয়ার 20 বড়। এটা বড় তো, এটাকে যদি আমি ওই যে কি বললো 10 লাখ কত বললো, এটা তাহলে এটা বড় হবে, এটা অবশ্যই ছোট হবে। তো মাইক্রোপ্রসেসর 8085 এর জন্য কম নাম্বারের জায়গা ছিল, মানে কম লোকেশন ছিল, মেমোরির কম লোকেশনকে ও অ্যাক্সেস করতে পারতো। 8086 আরো লোকেশনকে অ্যাক্সেস করতে পারে। এবার এই অ্যাক্সেস করা দিয়ে তোমরা কি বুঝবে সেটা আমি বলছি। ধরো মেমোরিটা এরম ভাবে আছে, আমার মেমোরি বইয়ের তাক ধরে নাও, ঠিক আছে, বইয়ের তাক, একটা তাক এরম আলাদা আলাদা করে শেলফ করা আছে, আলাদা আলাদা করে শেলফ করে দিচ্ছি আমি। এর নিচে অব্দি অনেকটা গেছে, আমি পুরোটা আঁকছি না, অনেক বড় মেমোরি, পুরোটা গেছে। এটা একটা জায়গা, এটা সেকেন্ড লোকেশন, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্স, এরম ভাবে পরপর গেছে, আরো নিচে অব্দি গেছে। তো এই যে প্রত্যেকটা লোকেশন এর মধ্যে বইটা রাখা হবে, তাই তো? হ্যাঁ। এক একটা চাই, আমি যদি বলে দিই এক একটা লোকেশনে একটা করে বই থাকবে, বলতে পারি? আমি সেরকম ভাবেই বানিয়েছি বুকশেলফটা। তো যদি এক একটা লোকেশনে একটা করে বই থাকে, যত বেশি লোকেশন অব্দি তুমি যেতে পারবে ততগুলো বেশি বই রাখতে পারবে। হ্যাঁ। ঠিক সেরকমই মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে যত বেশি লোকেশন অব্দিও অ্যাক্সেস করতে পারবে, যত ডেটা বেশি রাখতে পারবে। এই জন্যই এইটাও একটা অ্যাডভান্সমেন্ট, যে এখানে যত বেশি ডেটা আমরা রাখতে পারতাম, তার থেকে এখানে বেশি ডেটা আমরা ইউজ করতে পারি। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ ম্যাম।
তাহলে কিরকম হয়, এক একটা লোকেশনের মধ্যে 1 বাইট। আচ্ছা, ছোট বি আর বড় বি এর মধ্যে পার্থক্য জানো তো? এটা হচ্ছে বিট, এটা হচ্ছে বাইট। 1 বাইট সমান কত বিট? আচ্ছা, বাইট বড় না বিট বড় আগে বলো? বাইট। বাইট। বাইট বড়। তাহলে 1 বাইট সমান কত বিট? 8। বিট। 8 বিট। তাহলে এখানে আমি কি বললাম, আমার কাছে একটা লোকেশনে 1 বাইট মানে 8 বিট ডেটা ধরে, তাই তো? একটা লোকেশনে যেরকম একটা বই ধরতো ওরকম 1 বিট 8 বিট ডেটা ধরে। তাহলে 8টা বিটকে আমি এক একটা জায়গায় লিখতে পারবো। আর এখানে কতগুলো জায়গা আছে আমার কাছে? 2 টু দি পাওয়ার 20, তাই তো? হ্যাঁ 2 টু দি পাওয়ার 20। তাহলে 2 টু দি পাওয়ার 20 ইন্টু 1 বাইট। দেখো তো এতগুলো ডেটা রাখতে পারবো কিনা? হ্যাঁ পারবো। পারবো। তাহলে টোটাল ডেটার যদি সাইজ কেউ জিজ্ঞাসা করে যে কতটা ডেটা রাখতে পারবো, সেটা হচ্ছে এতটা। কারণ ইচ লোকেশন can store 1 byte of data। বুঝতে পেরেছো? একটা লোকেশনে এত বাইট ডেটা আমি রাখতে পারি। আচ্ছা, এই মেমরি পার্টটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি মাইক্রোপ্রসেসরের পার্ট না, এটা এক্সটার্নাল মেমরি। এটা কিন্তু এক্সটার্নাল, আর এটাকে এক্সটার্নালি অ্যাক্সেস করতে হয়, এক্সটার্নাল মেমরি। বুঝতে পেরেছো? কিন্তু যদি মাইক্রো কন্ট্রোলারে হতো, মাইক্রো কন্ট্রোলারে ইন্টারনাল মেমরিও থাকে, ঠিক আছে? মাইক্রো কন্ট্রোলারে ইন্টারনালিও, মাইক্রো কন্ট্রোলারের ইউনিটের মধ্যেই মেমরি থাকে। এটা হলো মাইক্রোপ্রসেসর আলাদা ইউনিট, মেমরি আলাদা একটা ইউনিট, ইনপুট আউটপুট আলাদা আলাদা ইউনিট। তো যখন মাইক্রো কন্ট্রোলার পড়বো তখন দেখবো সেটা। তাহলে এবার এখানে ম্যাক্সিমাম অ্যাড্রেসটা কত বলো তো? এটা রেখে চলে গেছিলাম তখন আমরা। যেমন যদি এখানে দেখতাম ও যেটা বললো 2 টু দি পাওয়ার 20 কে কনভার্ট করে কত বলেছিলে? 10 লাখ কত? 10,48,576। 48,576। তাহলে 1 থেকে শুরু করলে এখানে গিয়ে শেষ হতাম, তাই তো? এই লোকেশনটাতে আমি, হ্যাঁ হ্যাঁ, তাহলে এরকম ভাবে শেষ হতো। সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো কিনা বলো আগে? সবাই বুঝতে পারছো কিনা বলো একবার? ম্যাম 2 টু দি পাওয়ার 20 ইন্টু 1 বাইট কেন করলেন? হ্যাঁ, 1 বাইট কেন করলাম? 2 টু দি পাওয়ার 20 মানে হচ্ছে এতগুলো অ্যাড্রেস আছে তোমার কাছে, এতগুলো অ্যাড্রেস আছে। এই যে 1 থেকে শুরু করে এত অবধি, প্রত্যেকটা অ্যাড্রেসে 1 বাইট করে ডেটা রাখতে পারো। বুঝতে পারছো? যদি আমি তোমাকে বলতাম তোমার কাছে 10টা খোপ আছে বই রাখার, আর প্রত্যেকটা খোপে একটা করে বই রাখতে পারো, তাহলে তুমি কটা বই রাখতে পারবে টোটাল? আরেকবার বলুন। তোমার কাছে 10টা খোপ বা তাক আছে, আর প্রত্যেকটা তাকে তুমি একটা করে বই রাখতে পারো, তাহলে তুমি টোটাল কটা বই রাখতে পারবে? 10টা। 10টা। ঠিক সেরকমই প্রত্যেকটা লোকেশনে 1 বাইট 8 বিটের ডেটা রাখতে পারো। তাহলে তোমার কাছে যদি 2 টু দি পাওয়ার 20টা লোকেশন থাকে, এই যে বলেছে নাম্বার অফ অ্যাড্রেস বা লোকেশন 2 টু দি পাওয়ার 20, তাহলে তুমি টোটাল কতগুলো ডেটা রাখতে পারবে? তাই জন্য 2 টু দি পাওয়ার 20 ইন্টু 1 বাইট। তুমি যেমন 1-এর সঙ্গে 10 গুণ করলে, তোমার কাছে লোকেশন ছিল 10টা, আর বই প্রত্যেকটা রাখতে পারছিলে একটা করে। এর কাছে লোকেশন আছে 2 টু দি পাওয়ার 20টা, আর এ প্রত্যেকটায় 1 বাইট করে রাখতে পারে। এখানে তো আমরা ডিজিটালে কাজ করছি, আমরা তো বিট নিয়ে কাজ করবো, আমরা তো আর বই নিয়ে কাজ করবো না। তো এর কাছে এতগুলো বাইট করেও রাখতে পারে, মানে 8 বিট করে। তাই জন্য টোটাল হচ্ছে 2 টু দি পাওয়ার 20 ইন্টু 1 বাইট, যেটাকে আমরা বলবো 20 মেগাবাইট। ওই যে 20 এমবি পড়ো, তোমরা এমবি দেখো, ফোনের ইন্টারনেট স্পিডে দেখো এমবি, সেই এমবি 20 এমবি। দেখো বোঝা গেছে এতটা যা বললাম? হ্যাঁ ম্যাম। তাহলে এইখানে যেটা বলছিলাম যে তাহলে এটা থেকে এবার ম্যাক্সিমাম অ্যাড্রেসটা কে বলবে? মানে আমি তো লেখার সময় লিখে দিলাম 1 থেকে শুরু করে এতটা অবধি, অ্যাকচুয়ালি কিন্তু 1 থেকে শুরু। আচ্ছা, একটা কথা বলিনি তারপরে বলবে। অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটা 1 থেকে শুরু হয় না, কোথা থেকে শুরু হয় বলো তো?
জিরো থেকে। একদম। তাহলে এটা কোথা থেকে শুরু হবে? 0 থেকে। 0 1 2 3 4 5। আর তাহলে এইটা কত হয়ে যাবে? যদি 0 10,48,575। একদম, তাহলে এটা হয়ে যাবে 575। তাহলে আমি যখন এটা যখন এটা কিসে লিখলাম? এটা ডেসিমালে লিখলাম। 0 থেকে 104875 তো এটা যদি ডেসিমালে লিখি, তাহলে যদি আমি বাইনারিতে লিখি সেটা কত হবে? এবার যে বলবে বলছিলে বলো। এটা ম্যাম তাহলে হচ্ছে 20টা এক হবে। একদম। তাহলে 111 এরকম করে চারটে Basically যেহেতু আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব, সবসময় চারটে করে গ্রুপ বানিয়ে লিখবে, ঠিক আছে? তাহলে তোমাদেরও হিসেব রাখতে সুবিধা হবে। চারটে চারটে গ্রুপ বানাবে, চারটে 1 আবার চারটে 1। এটাকে হেক্সাডেসিমালে বলো। 5টা এফ। 5টা এফ। এফ মানে কত? 15, তাই তো? হ্যাঁ। তাহলে এফ 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 হেক্স। তোমরা দেখবে মাইক্রোপ্রসেসরে যখনই কোনো ডেটা দেয়া থাকবে সেটা হেক্সাডেসিমালেই দেয়া থাকবে, ঠিক আছে? সব সময় জানবে হেক্সাডেসিমালের ডেটা এটা, ঠিক আছে? আচ্ছা, এতটা অবধি বুঝতে পেরেছো? এবার আরো এর পরের জিনিসে আসবো তাহলে। হ্যাঁ ম্যাম। বোঝা গেছে এতটা অবধি? হ্যাঁ। তাহলে কি জিনিসটা কাজ করে, কিভাবে কাজ করে, এবার তাতে কতগুলো ডেটাকে নিয়ে কাজ করতে পারে। তাহলে একসাথেও 16টা ডেটা নিয়ে কাজ, মানে 16 বিটের ডেটা নিয়ে কাজ করতে পারে। মানে 16 বিটের সাথে 16 বিটের ধরো যোগ করলো, এরকম ভাবে কাজ করতে পারে। তো এরপরে যখন আসবো তখন হচ্ছে অ্যাড্রেস বাস। অ্যাড্রেস বাস হচ্ছে 20 বিটের, মানে 2 to the power 20 এতগুলো ম্যাক্সিমাম অ্যাড্রেসকে ও একবারে অ্যাক্সেস করতে পারে। মানে এই 0 থেকে শুরু করে 10,48,575 এখান অব্দিও যেতে পারে, অ্যাক্সেস করতে পারে। তো প্রত্যেকটাই যদি 1 বাইট ডেটা ধরে, তাহলে আমরা দেখলাম এই মাত্র 20 মেগাবাইট ডেটা আমরা অ্যাক্সেস করতে পারবো ইন টোটাল। হয়েছে? এতটা আমরা দেখেছি এখনো অব্দি। এবার আসবো একটা খুব ইম্পর্টেন্ট টার্ম, অপারেটিং ফ্রিকোয়েন্সি। আচ্ছা, যখন 8085 ছিল, 8085 এর অপারেটিং ফ্রিকোয়েন্সি ছিল 3 মেগাহার্জ, ঠিক আছে? 3 মেগাহার্জ। এটার ক্ষেত্রে হচ্ছে তিনটে অপারেটিং ফ্রিকোয়েন্সি আছে, 5, 8 and 10 মেগাহার্জ। আচ্ছা, তোমরা ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝো? সবাই পড়েছো ফ্রিকোয়েন্সি বলতে। আচ্ছা, এই অ্যান্ডটা অনেকে বুঝতে পারবে না, এটাকে কমাই দিয়ে দিই। 5, 8 আর 10 মেগাহার্জ। তোমরা কি বোঝো বলো? আমি একটু শুনি, ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝো? কতবার অকার হয়েছে পরপর, কি? মানে যেটার ফ্রিকোয়েন্সি বলা হয়েছে সেই জিনিসটা কতবার অকার হয়েছে পরপর, সেই টাইমটা, মানে একটু ভালো করে বলো। সবাই পড়েছো তোমরা ফিজিক্সে, FEEE তে, একদম ফার্স্ট ইয়ারে পড়া, তাই তো নাকি? ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ড একদম আগে আগে পড়া তো। আচ্ছা, ও তবু চেষ্টা করেছো, ওইটা বলতে পেরেছে যে কতবার অকার হয়েছে, সেটা কতক্ষণের মধ্যে, ইউনিট টাইমের মধ্যে, তাই তো? এক সেকেন্ডে যতগুলো সাইকেল তৈরি হবে। যতগুলো সাইকেল তৈরি হবে। আচ্ছা, আমরা ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের মধ্যে রিলেশন জানি? জিজ্ঞাসা করলে বলতে পারবো? হ্যাঁ ম্যাম, F=1/t। এফ ইকুয়াল টু, কেন যে ব্যাকা ব্যাকা লিখি আমি, এফ ইকুয়াল টু 1/t, তাই তো? টিটা হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে যদি কোনো জিনিসের এফ বড় হয় তাহলে তার টি ছোট হবে, আর যার এফ ছোট তার টি বড় হবে, তাই তো? তাহলে এইখানে আমরা যখন ইয়ে করছি, মাইক্রোপ্রসেসর পড়ছি, এখানে আমাদের অপারেটিং ফ্রিকোয়েন্সি বলো বা টাইম পিরিয়ডই বলো, এটার কি কাজ, কি অর্থে আমরা বোঝাচ্ছি? কেউ কোনো আইডিয়া দিতে পারবে?
কেউ কোনো আইডিয়া দিতে পারবে? আচ্ছা, क्या बोलेंगे ये लोग? অপারেটিং ফ্রিকোয়েন্সি বাদ দাও, টাইম পিরিয়ড নিয়ে কি বলতে পারো? मैम मैंने कि एक सेकंड में कितना वो टाइम के ऊपर वो साइकिल क्रिएट कर रहा है। ম্যাম টাইম পিরিয়ড মানে একটা সাইকেল পুরো করতে যতটা টাইম লাগে। হ্যাঁ, একদমই তাই। তো আমাদের এখানেও মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রেও এই ফ্রিকোয়েন্সিটা বেসিক্যালি নাথিং বাট দ্য রিপ্রেজেন্টেশন অফ ইটস টাইম পিরিয়ড। মানে ও যখন একটা কাজ করছে, একটা সাইকেল কমপ্লিট করছে কোনো একটা কাজের, আমরা দেখবো কি কি সাইকেল আছে। তোমাদের যদিও এখানে টাইমিং ডায়াগ্রামের যে আমাদের সাইকেল দেখি সেগুলো নেই, কিন্তু সেই যে সাইকেলগুলো কমপ্লিট করছে সেটা করতে ওর কিরকম টাইম লাগছে, ওর রেসপন্সটা কত ফাস্ট, সেইটা বোঝানোর জন্য আমরা এটা ইউজ করি। বুঝতে পারলে কি বললাম? তাহলে যদি আমি ধরে নিই আপাতত 10টা নিয়ে যদি কাজ করি, তাহলে যদি ফ্রিকোয়েন্সিটা 10 বলে দেয়, তাহলে টাইম পিরিয়ড কত? 1/10। শুধুই কি 1/10 হবে? नहीं मैम हर्ज होगा मैम। আমাকে তো হার্জে নিয়ে যেতে হবে, এখানে মেগা হার্জ আছে তো নাকি? हाँ मैम हर्ज में इसको लेके जाना। তাহলে এটাকে কনভার্ট করলে 0.1 ইন্টু 10⁻⁻6 সেকেন্ড, তাই তো? এটাকে যদি ফার্দার আমি 1000 দিয়ে মাল্টিপ্লিকেশন করি, কত আসবে? 100 ন্যানোসেকেন্ড। 10⁻⁹ মানে ন্যানো। এইগুলো কিন্তু জানতে হবে। 10⁻⁶ মানে কত? এই যে -6 এ লিখেছিলাম তখন কত হতো? -6 মানে কত? কেউ জানে না? একজনও জানে না? मैम 0 हो सकता है मैम माइनस मैंने 60। 10⁻⁶ সেকেন্ড মানে কত? অন্য কি বলতে পারি সেটাকে আমরা? 6 जो 0 में মিলি সেকেন্ড বা এরকম কি? মাইক্রোসেকেন্ড, এক্স্যাক্টলি। মিলিসেকেন্ড বলতে পারি না, মাইক্রোসেকেন্ড বলতে পারি। মাইক্রোসেকেন্ড 10⁻⁶, মিলি বললে তখন 10⁻³ হতো। এইগুলো তো জানতে হবে, এগুলো তো খুব খুব এই কনভার্সন গুলো তো খুবই লাগবে। এইগুলো তো দরকার, এগুলো তো বেসিক, তাই না? তোমরা বলো আজকের এগুলো। পড়া ছিল তো ম্যাডাম, সেই জন্য তা মনে নেই। এইগুলো কিন্তু খুব বেসিক। কোনো ইয়েতে কনভার্সন করা, বেসিক্যালি ইউনিট গুলোকে কনভার্সন করা খুব বেসিক একটা জিনিস। মাইক্রো, মিলি, মাইক্রো, ন্যানো এরম ভাবে তো জানতেই হবে। কেন এখন তো তোমরা ফোনের ক্ষেত্রেও খুব ইউজ করো না? আমরা তো আস্তে আস্তে ডেভেলপ করছি, টিভিতে চলে গেছি তো। টিভির আগে কি ছিল? এখন টিভি বলি তো 1 টিবি স্টোরেজ এরিয়া আছে আমাদের। তো সেই তার আগে তো জিবি ছিল, গিগাবাইট পড়েছি, তার আগে মেগাবাইট পড়েছি, এই যে এখানে পড়লাম একটু আগেই মেগাবাইট দেখে নিয়েছি, তার আগে কিলোবাইট দেখেছি। তো এগুলো তো শিখছি, তো শুধু যেটুকু লাগে সেটুকু জানলে তো চলবে না, বাকি সবগুলোই তো জানতে হবে, মাইনাসের গুলো তো জানতে হবে। তো বেসিক্যালি আমাদের কাছে সাইকেল আছে। কিরকম সাইকেল থাকে এখানে? সাইকেল বলতে চালানোর সাইকেল না, ওই যে বললো কতগুলো সাইকেল কমপ্লিট করতে, মানে 1 সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট করে সেগুলো হচ্ছে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর একটা সাইকেল কমপ্লিট করতে যতটা টাইম লাগে সেটাই হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। তো বেসিক্যালি এখানে সাইকেল থাকে, সেটা হচ্ছে কিরকম সাইকেল? ধরো আমাদের এই যে বললাম মেমোরি থেকে তুলে নিয়ে আসবে, আচ্ছা কি পারফর্ম করব সেটা রিলেটেড ডেটাও কিন্তু তোমার এখান থেকে বলে দেব। আমি এই যখন ইনপুট দেব মাইক্রোপ্রসেসর, যদি কেউ ল্যাব, তোমাদের ল্যাব আছে কি এই সেমিস্টারে? মাইক্রোপ্রসেসরের ল্যাব আছে কি?
আচ্ছা, ভালো ভালো কলেজে দেখবে মাইক্রোপ্রসেসরের কিট থাকে, তো যেখানে কিটে করাবে জেনারেলি 8085 এরই কিটে বেশি করায়, তখন দেখবে যে ইনপুটটা দেবে তুমি অপারেশনাল কোড বা অপ কোড, ঠিক আছে, আমরা অপ কোড বলি, সেই অপ কোডটা দেবে, কিন্তু সেই অপ কোডটার কি মানে, একটা ধরো কোড বলে দিল যে 77, সেই কোডটার কি মানে সেটাও মেমোরিতেই লেখা আছে, বুঝতে পেরেছো কি বললাম? এই কোডটা ওকে বলে পাঠালে এই কোডটার কি মানে সেটাও মেমোরিতেই লেখা আছে, এবার কি করতে হবে সেটাও মেমোরিতে আছে, কার উপরে পারফর্ম করতে হবে সেই ডেটাটাও মেমোরিতে আছে, বা তুমি এখান থেকে ইনপুট দিতে পারো, মেমোরি থেকে সবকিছুই মেমোরিতে আমাদের করতে হয়। তো সেই রকম ভাবেই প্রথমেই যখন আমরা কি করতে হবে, এই যে অপকোডটাকে মেমোরি থেকে তুলে আনি, মানে অপকোডটাকে যে ফেচ, এটাকে বলি অপকোড ফেচ, অপকোড কোনো কিছু ফেচ করা মানে কি তুলে আনা, তো যখন অপকোডটাকে আমরা মেমোরি থেকে তুলে আনি যে কি করতে হবে সেটা দেখার জন্য, তখন যে সাইকেলটা আসে সেটা হচ্ছে আমাদের ফেচ সাইকেল। তো সেইটা করতে কত টাইম লাগছে, তারপর ধরো সেই অপকোডটাকে তুলে তো আনলাম, এবার তুলে এনে ডিকোড করলাম, ডিকোড করে যখন এক্সিকিউট করব, তিনটে প্রসেস হয় জেনারেলি, ফেচ করতে হয় ইনস্ট্রাকশনকে, তাকে ডিকোড করতে হয়, ডিকোড করা মানে এই যে 77 কে পেলাম তুলে এনে আমি, এটাকে তুলে আনার পরে আমাকে তো বুঝতে হবে 77 এর মানে কি, সেইটাকে বলা হয় ডিকোড করা, ডিকোড করতে হবে যে এই 77 মানে অ্যাড করতে বলছে না মুভ করতে বলছে না সাবট্রাকশন করতে বলছে, এটার মানেটা ডিকোড করা। এবার যখন বুঝে গেলাম কি করতে হবে, সেটাকে যখন করছি তখন আমরা বলবো এক্সিকিউশন করা। তাহলে কি কি দেখলাম আমরা, ফেচ, FETCH ফেচ করলাম, তারপর ডিকোড করলাম, তারপরে গিয়ে এক্সিকিউট করলাম, বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ ম্যাম। তাহলে কি কি স্টেপ বুঝলাম, ফেচ করলাম, ডিকোড করলাম, এক্সিকিউট করলাম। এবার এই যে টাইম গুলো লাগছে সেই টাইমের উপর কিছু বলছো কেউ? হ্যালো, হ্যালো, আচ্ছা, তো এই যে টাইম গুলো সেখান থেকে আমরা এই টাইম পিরিয়ডটাকে ক্যালকুলেট করি। তাহলে ফেচ সাইকেলের জন্য, ফেচ সাইকেল বলতে কি বোঝাবো আমরা, দ্য টাইম টেকেন ফর দ্য মাইক্রোপ্রসেসর টু ডিকোডিং আফটার ফেচিং দ্য ইনস্ট্রাকশন ফ্রম মেমোরি, যখন মেমোরি থেকে ফেচ করে আনছি তারপর ডিকোড করছি, সেই যে টাইমটা সেটাকে আমরা, মাইকটা একটু অফ করো যারা অন আছে, সেটাকে আমরা বলবো ফেচ সাইকেল। এগুলো তোমাদের নেই, বাট এই যে টাইম পিরিয়ডের ব্যাপারটা বোঝানোর জন্য বা অপারেটিং ফ্রিকোয়েন্সির ব্যাপারটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে বললাম। আর এক্সিকিউশনটা কি, তারপর যখন আমরা এক্সিকিউট করবো এই ফেচ করে ডিকোড করার পরে সেই যে টাইমটা লাগছে সেটাকে আমরা বলবো এক্সিকিউশন সাইকেল, ঠিক আছে? তো বেসিক্যালি মাইক্রোপ্রসেসর কি কি অপারেশন পারফর্ম করে বলো তো, পরের পেজে যাই, দাঁড়াও। মাইক্রোপ্রসেসর যে অপারেশন গুলো পারফর্ম করে সেটা হচ্ছে, প্রথমেই কি করতে হবে, ওকে অপকোড ফেচ করতে হবে, না হলে ও জানতে পারবে না যে ওকে কি কি করতে হবে, কি ডেটার ওপর কি কাজ করতে হবে সেটা জানতে পারবে না, অপকোড ফেচ। তারপরে ও যে আর একটা কাজ করে সেটা হচ্ছে, আচ্ছা, যখন আমরা কোনো কিছু, যখন মাইক্রোপ্রসেসর কোনো কিছু, কোথায় গেল মাইক্রোপ্রসেসরের পেজটা, যখন মাইক্রোপ্রসেসর কোনো কিছু আউটপুটে পাঠাবে, যখন মাইক্রোপ্রসেসর কোনো কিছু আউটপুটে পাঠাবে বা মেমোরিতে পাঠাবে, মাইক্রোপ্রসেসর পাঠাবে, তখন সেটাকে আমরা বলবো রাইট। আর যখন মাইক্রোপ্রসেসর কোনো কিছু ইনপুট থেকে নেবে বা মেমোরি থেকে নেবে, তখন আমরা সেটাকে বলবো রিড। এরম ভাই মনে রাখবে, তুমি যখন কোনো কিছু রিড করো, তুমি যখন কোনো কিছু পড়ো, তার মানে তোমার মাথার মধ্যে কিছু একটা জিনিস ঢুকছে, তাই তো, তুমি কিছু গেইন করছো সেটা থেকে, বুঝতে পারছো আমার কথা? তুমি যখন পড়ছো তোমার ব্রেনের মধ্যে যাচ্ছে জিনিসটা, তুমি কিছু গেইন করছো, তাই জন্য তোমার সেটা ইনপুট হলো, সেটা তোমার রিড হলো। আর যখন তুমি কোনো কিছু লিখছো, ধরো কাউকে পাঠাচ্ছো, কিছু করছো, তখন তোমার কাছ থেকে সেটা যাচ্ছে আউটওয়ার্ড, তখন সেটা হচ্ছে আউটপুট, সেটা হচ্ছে রাইট। তাহলে দু রকম হতে পারে, মেমোরি থেকে রিড করতে পারে মাইক্রোপ্রসেসর, আবার ইনপুট থেকে রিড করতে পারে, তাই তো?
মাইক্রোপ্রসেসর কোথা থেকে রিড করতে পারে, হয় মেমোরি থেকে ডেটা পড়তে পারে, নাহলে ইনপুট থেকে ডেটা পড়তে পারে, তাই তো? হ্যাঁ আবার সেম রাইটও তাই, মেমোরিতে রাইট করতে পারে বা আউটপুটে রাইট করতে পারে, তাই তো? হ্যাঁ তো আমরা যখন অপারেশন গুলো লিখি না, আমরা দেখবো এরপরে ইনপুট আর আউটপুটটাকে একসাথেই বলি, ইনপুট আউটপুট। তো তখন আমরা বলবো আর একটা অপারেশন হবে মেমোরি রিড। মেমোরি থেকে যখন কোনো কিছু মাইক্রোপ্রসেসর তুলে আনে সেটাকে বলবো মেমোরি রিড। আচ্ছা, তাহলে অপকোড ফেচটাও কি এক ধরনের মেমোরি রিড আমি বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, কারণ মেমোরি থেকে তুলে আনে, কিন্তু যেহেতু ওই সময় অপকোডটাকে তুলে আনে, কোনো ডেটা বা কোনো লোকেশন তুলে আনে না, অপকোড তুলে আনে, তাই ওটার স্পেসিফিক নেম হচ্ছে অপকোড ফেচ। কিন্তু অপকোড ফেচটাও একটা ধরনের মেমোরি রিড, বুঝতে পেরেছো? অপকোডটাও আমি ম্যাম বলেছি ওই অপকোডটাকে ডিকোড করার জন্য মাইক্রোপ্রসেসরের মধ্যে কে মানে আছে, কে থাকে ইনস্ট্রাকশন ডিকোডার আছে, ইনস্ট্রাকশন ডিকোডার আছে। আমাদের ক্ষেত্রে যখন আমরা পড়বো, দেখাচ্ছি দাঁড়াও, আমি পিডিএফটা বানিয়ে রেখেছিলাম, বাট আমি ভেবেছিলাম তোমাদের সব জানা, তাই জন্য সেইভাবে রেডি করেছিলাম সবকিছু। তো দাঁড়াও একবারটি দেখি কোথায় গেল। আমাদের 8085 এ 8086 এ কে করে সেটা দেখিয়ে দিচ্ছি, এখনই দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, বড় করছি, দেখতে পাচ্ছ কিনা দেখবে। এই দেখতে পাচ্ছ কন্ট্রোল সিস্টেম ম্যাম এটা 8086 এর ব্লক ডায়াগ্রাম তো? আর্কিটেকচার অফ হ্যাঁ। 8086। এই যে আর্কিটেকচার দেখতে পাচ্ছ, এই যে কন্ট্রোল সিস্টেম এ ডিকোড করে, আচ্ছা। বোঝা গেছে? এই দেখো, আমাদের 8085 এ অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলতে হবে প্রথম দিকে, তারপর আলটিমেটলি এখানে যাব আমি। 8086 এর আর্কিটেকচারটা দুটো পার্টে ভাগ করা হয়, এটাকে আমরা বলি বিআইইউ, এটাকে বলি ইইউ। এইখানে প্রথমে অপকোড ফেচের পার্টটা হয়, তারপরে এইখানে এসে ডিকোড হয়, তারপরে ইউ মানে এক্সিকিউশন ইউনিট, এইখানে এসে এক্সিকিউশন হয়। এই যে এলইউ রাখা আছে, এখানে দেখো এলইউ এর মতোই দেখতে আর একটা জিনিস আছে, এসবের সব কাজ বলবো, কোথায় কি কাজ হয়। এখানে এগুলো রেজিস্টার আমাদের কত রকমের রেজিস্টার আছে সেগুলো সব পড়বো, ফ্ল্যাগস কি কি আছে সবকিছু দেখবো আমরা আস্তে আস্তে, ঠিক আছে? এই যে বাস গুলো লেখা আছে, এগুলো, এইটা হচ্ছে এ বাস মানে অ্যাড্রেস বাস, এইটা হচ্ছে কন্ট্রোল বাস, সি বাস যাচ্ছে এখান দিয়ে। তো এখন আমরা আপাতত যেটা দেখছিলাম সেটা দেখি। তাহলে মেমোরি রিড করতে পারে যেরকম, সেরকম কি করতে পারে মেমোরি রাইট করতে পারে। আচ্ছা, ইনপুট আউটপুটকে বলেছি আমি একসাথে বলবো, তাই জন্য আমরা এরকম লিখি I/O, ইনপুট আউটপুট রিড আর ইনপুট আউটপুট রাইট। তাহলে দিস আর দ্য অপারেশনস performed by microprocessor। তোমরা পুরো লিখবে, আমি মিউপি লিখছি বলে মিউপি লিখে দেবে না, ঠিক আছে? আর জেনারেলি লিখলে এমপি না লিখে আমরা মিউপি লিখি, কারণ মিউ মানে মাইক্রো বোঝাই তো আমরা, তো সেই জন্য মিউপি বেশি লেখা হয়। তো এই একটা কাজ গেল আমাদের। এছাড়া আরো যা যা পড়ছিলাম যে আর কি কি ফিচার্স আছে। আচ্ছা, এখানে একটা ফিচার দেখেছি অপারেটিং ফ্রিকোয়েন্সি। তাহলে কতগুলো অপারেটিং ফ্রিকোয়েন্সি আছে? 5 মেগাহার্টজেও অপারেট করে, 8 মেগাহার্টজেও অপারেট করে, আবার 10 মেগাহার্টজেও অপারেট করে। তাহলে যতগুলো ডিফারেন্ট ততগুলো তার জন্য টাইম সাইকেল ডিফারেন্ট। তো এটা অ্যাকচুয়ালি আমরা যখন পড়বো আরো ডিফারেন্ট টাইপস আছে, তোমরা দেখবে একটা পার্টে আছে তোমাদের ওই 80286, 80386, 80486, এইগুলো যখন পড়বো তখন দেখতে পাবো। আচ্ছা, এরপরে আর ফিচার্সে যদি যাই, আরো একটু ফিচার্সের দিকে গেলে কি পাবো? আরেকটু ফিচার্সের দিকে গেলে পাবো ইট সাপোর্টস, এখানে একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সাপোর্টস পাইপলাইনিং। তোমরা তো কেউ জানোই না, এই পড়ে শুনি মাইক্রোপ্রসেসর 8085 পড়ে শুনি, তো পাইপলাইনিং এর কনসেপ্ট জানবে না। বেসিক্যালি কি হয়,
এটাও একটা ড্রব্যাক, এটা একটা প্যারালাল প্রসেসিং ম্যাম। একদম একদম, এই তো অনেক কিছু জানে এরা, না পড়েও জানে। টেকনিক है ना मैम পাইপলাইনিং ছিল ম্যাম আমাদের পাইপলাইনিং ছিল, তাহলে কি? কম্পিউটার অর্গানাইজেশনে ছিল। আচ্ছা কম্পিউটার অর্গানাইজেশনে আচ্ছা, এখানে তাহলে হ্যাঁ, কিভাবে করে? ওইখানেই একটা চ্যাপ্টার ছিল মাইক্রোপ্রসেসর, তো ডিটেইলে ছিল না, তাও ও ছিল। আচ্ছা, তাহলে এখানে একটু বলে দিই, এখানে এটা কেন আলাদা করে লিখলাম, কারণ 8085 এর এটাও একটা লিমিটেশন, এটা একটা লিমিটেশন, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, যখন আমি 8085 এ কোনো কাজ করি কিরকম ভাবে হয়, প্রথম ইনস্ট্রাকশনটাকে ফেচ করে নিয়ে এলো, প্রথম সাইকেল এটা, তারপরে সাইকেলে গিয়ে সেটাকে ডিকোড করলো। এটা 1 বলতে ইনস্ট্রাকশন 1, ইনস্ট্রাকশন ফেচ 1, ইনস্ট্রাকশন ডিকোড 1, তারপরে গিয়ে কি করবে, ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করবে, তাই তো? করলো, তাহলে একটা সাইকেল লাগলো, দুটো সাইকেল লাগলো, তিনটে সাইকেল লাগলো, তিনটে সাইকেল। এইটা যখন হয়ে যাবে 1 নম্বর ইনস্ট্রাকশনটা যখন এক্সিকিউট হয়ে যাবে, তখন গিয়ে ও 2 নাম্বার ইনস্ট্রাকশনটাকে ফেচ করে। বুঝতে পারলে কি বললাম? বুঝতে পারলে কি বললাম? মানে তোমাকে আমি বলেছি যে ধরো কোনো একটা দুটো নাম্বারকে যোগ করতে হবে, দুটো নাম্বারকে যোগ করবে, আর তার আগে তাদেরকে নিয়ে আসবে কোথাও থেকে। তো প্রথম ইনস্ট্রাকশনটা হচ্ছে তুমি এই নাম্বার দুটোকে নিয়ে এসো, এই নাম্বারটাকে নিয়ে এসো। তো একটা নাম্বারকে প্রথমে যদি বলি মুভ করতে, যদি আমি এরকম বলি মুভ করতে, বলতে পারি এটার মানে হচ্ছে আমরা দেখবো এইচ রেজিস্টার এখানে দেখেছিলাম, এই যে এইচ দেখতে পাচ্ছ, এটা একটা রেজিস্টার, এখানে ডেটাকে নিয়ে আসা যায়। বুঝতে পেরেছো? এটুকু বোঝো আপাতত, ঠিক আছে? যদি বলি 30টাকে এখানে নিয়ে আসতে, তার মানে 30টাকে এইচ এ স্টোর করো, তারপরে বললাম বিএইচ এ 50 স্টোর করো, এবার 50 আর এটাকে যোগ করো। ঠিক আছে, বলতে পারি, কোনো অসুবিধা নেই। এই আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এবার বললাম যোগ করো, এবার বললাম অ্যাড এইচ বিএইচ, এটার মানে হচ্ছে প্রথমে 30কে এইচ এ নিয়ে এসো, আমরা ইনস্ট্রাকশন দেখবো, এটুকু বোঝো। মুভ করা মানে কোথাও থেকে কোনো কিছুকে নিয়ে আসা, যেটাকে ডান দিকে, যেটাকে প্রথমে লিখি সেইখানে নিয়ে আসবে, কাকে? যাকে সেকেন্ডে লিখেছি। এখানে যদি আমি লিখতাম মুভ এইচ বিএইচ, তার মানে বিএইচ এর ডেটাকে এইচ এ নিয়ে এসো, বোঝা গেছে? আর যেহেতু ডেটাটাই লিখে দিয়েছি, তাহলে ডেটাটাকে এইচ এ নিয়ে এসো, তাহলে সিমিলারলি এই ডেটাটাকে এখানে নিয়ে এসো। এটার মানে হচ্ছে এই দুটোকে যোগ করো, রেজাল্টটা এখানে স্টোর করবে, যেটা ওর পরেই লেখা থাকবে, ঠিক ইমিডিয়েট যেটা লেখা থাকবে সেখানে রেজাল্টটা স্টোর হবে। যদি এরকম লিখতাম বিএইচ তাহলে বিএইচ স্টোর হতো। বোঝা গেছে? তো কি হলো কেসটা, আমি প্রথমে ডেটাটাকে মুভ করলাম, তারপরে এটাকে মুভ করব, তারপরে এটাকে মুভ করব, তাহলে কটা ইনস্ট্রাকশন হলো আমার? একটা, দুটো, তিনটে ইনস্ট্রাকশন, তাই তো? তিনটে ইনস্ট্রাকশন হলো তো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে প্রথম ইনস্ট্রাকশনটাকে ও ফেচ করলো, ডিকোড করলো, যে মুভ করতে বলছে, তারপর সেটাকে এক্সিকিউট করলো, মুভ করে দিল, তারপরে গিয়ে সেকেন্ড ইনস্ট্রাকশনটাকে তুলে আনলো, ফেচ করলো, দিয়ে সেকেন্ড ইনস্ট্রাকশনটাকে ডিকোড করবে। আচ্ছা, এটাকে আমি পুরো সমান লাইনে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, একই লাইনে লিখলে। প্রথমে প্রথম ইনস্ট্রাকশনটাকে কি করলো? ফেচ করলো, তোমরা বলতে থাকো। তারপরে সেই ইনস্ট্রাকশনটা কি করবে? ডিকোড করবে, তারপরে সেই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউশন করবে, তাহলে এইটার কাজ হয়ে গেল। এবার এটাকে নিল, এটাকে নিয়ে এসে কি করলো? ফেচ করলো, বুঝতে পারলো যে আবার মুভ করতে বলছে, তারপর ওটাকে ডিকোড করলো, বুঝতে পারলো যখন, মানে বুঝতে পারার জন্য ডিকোড করলো, তা বুঝতে পেরে কি করলো? এবার এক্সিকিউট করলো, ওকে যেটা করতে বলা হচ্ছে সেটা করলো। আচ্ছা, এগুলো 2 হবে, সেকেন্ডটা হচ্ছে এটা, এবার সেকেন্ডটা ভুল করে কিছু ভুল লিখে ফেললে বলবে আমাকে, এটা সেকেন্ড ডাক হচ্ছে, এবার সেকেন্ড ডাকে তার জন্য এক্সিকিউট করলো, এটারও কাজ মিটে গেল।
এবার 3 নম্বরটাকে আবার ফেচ করলো, 3 নম্বরটাকে ফেচ করলো, 3 নম্বরটাকেও ডিকোড করলো, নালে বুঝতে পারবে কি করে যে কি করতে হবে। তারপরে 3 নম্বরটাকে এক্সিকিউট করলো। তাহলে এতটা হলে আমি অ্যাকচুয়ালি যে কাজটা করতে চাইছিলাম সেটার উত্তর পাবো? যে অ্যাড করতে চাইছিলাম দুটো নাম্বারকে, পাবো তো উত্তর? Yes, ma'am. তাহলে কতগুলো সাইকেলের পরে পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8 9, 9টা সাইকেল কমপ্লিট হওয়ার পরে গিয়ে আমি আমার ফাইনাল অ্যান্সার পাচ্ছি, তাই তো? কিন্তু এটাই যদি পাইপলাইনিং ইউজ করতো, যেটা কিনা 8086 করে, সেটা কি হতো? এটা হচ্ছে 8085 এর কাণ্ড। এত কিছু করে তারপর ফাইনালি উত্তর দেয়। 8086 কি করে দেখো, 8086 প্রথম ইনস্ট্রাকশনটাকে ফেচ করলো, সেটাকে ডিকোড করছে, সেটাকে এক্সিকিউট করছে। তোমরা বলবে একই তো দেখতে লাগছে, এটা 1, এটা 2, এটা 3 নম্বর সাইকেল। কিন্তু আলাদা কোথায়? যখন একটা ফেচ করা হয়ে গেছে তখন এর ফেচের যে পার্টটা, এখানে কি বলেছি দুটো পার্ট দেখিয়েছি, ফেচ এক জায়গায়, এখানে ডিকোড এক জায়গায়, নিচে এক্সিকিউশন। কি করে? যখনই ফেচ করা হয়ে গেছে প্রথমটাকে, যখন ডিকোড করতে পাঠিয়ে দিয়েছে তখন তো এ ফাঁকা, যে ফেচ করছিল তার তো এখন কোনো কাজ নেই, সে তক্ষুনি 2 নম্বরটাকে ফেচ করে ফেলে। যখন সেকেন্ড সাইকেল চলছে তখন একটার ডিকোড হচ্ছে আর একটার ফেচিং হচ্ছে, বুঝতে পারলে? তার মানে এটা 5 এ কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি হবে? যখন এবার যখন 3 নাম্বারে আসবে, যখন এক্সিকিউশন হচ্ছে তখন আবার কি করতে শুরু করে দিয়েছে? ওটাকে ডিকোড করতে শুরু করে দিয়েছে, তারপরে ওটার এক্সিকিউশন করে নিল। এটা কত নাম্বারে গিয়ে? এটা হচ্ছে 4 নাম্বারে গিয়ে। এবার যখন এইখানে এটার একটার এক্সিকিউশন হচ্ছে, একটার ডিকোড হচ্ছে, তখন তো আবার ফেচটা খালি হয়ে গেছে। তো 3 নম্বরটাকে ফেচ করে নিক, ওর কি অসুবিধা? ও তো বসে আছে বেকার, ফেচ করে নিল। তারপরে যখন একে এক্সিকিউট করতে পাঠিয়েছে 2 নাম্বারকে, তখন ডিকোডটাও খালি হয়ে গেছে, তখন 3 নম্বরটা আবার ডিকোড হতে শুরু হয়ে গেছে। তারপরে ফাইনালি গিয়ে এটাও এক্সিকিউট হয়ে গেল। কত নাম্বারে? 5 নাম্বারে। আগে 9টা সাইকেল কমপ্লিট হওয়ার পর ফাইনাল রেজাল্ট পাচ্ছিলাম, এখন কটা সাইকেলে পেয়ে যাচ্ছি? 5টা। তাহলে তাড়াতাড়ি হলো কি কাজটা আমার? হ্যাঁ। তো এটাই হচ্ছে প্যারালাল প্রসেসিং। প্যারালাল প্রসেসিং মানে কি? একই সাথে মানে বেসিক্যালি মাল্টিটাস্কিং করছে ও। একটা যখন ও ইনস্ট্রাকশন ডিকোড করছে তখন ওর ফেচের পার্টটা তো খালি, তো আর একটাকে ফেচ করে রেখে দিতে অসুবিধা কি আছে? তারপরে ডিকোড করবে যখন ডিকোডের পার্টটা খালি হয়ে যাবে, তো সেটাই করছে ও। এটা কিন্তু 8085 এ পসিবল না, এটা আমার সাপোর্ট করে 8086। তাই 8086 প্যারালাল প্রসেসিং বা পাইপলাইনিং সাপোর্ট করে বলে আমাদের কি হয়, অপারেশন অনেক ফাস্টার হয়, অনেক ফাস্টার। দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি পেয়ে গেলাম, 4টে সাইকেল আগে পেয়ে গেলাম। তো এরম ভাবে চললে এইখানে আবার পরেরটা ফেচ হয়ে যাবে, এরম ভাবে যত এগোতে থাকবে সেভাবেই চলতে থাকবে। 4 নম্বরটা এখানে ফেচ হতে শুরু হয়ে যাবে এরপরে যদি কোনো ইনস্ট্রাকশন থাকে। তো এই প্রসেসটা আমাদেরকে এই সুবিধাটা দেয় 8086। দেখো এতটা অবধি বোঝা গেছে কিনা বলো? আজকে তাহলে মোটামুটি আচ্ছা, আরেকবার এটা বলুন। আর একবার এটা বলি, আমি একটা জিনিস বলেছিলাম যে যখন কোনো একটা ইনস্ট্রাকশনকে আমি দিই, সেটাকে যখন পারফর্ম করি, এই 3টে কাজ হয়। প্রথমে সেটাকে ফেচ করে আনা হয়, তারপর সেটাকে ডিকোড করা হয়। কেন ডিকোড করা হয়? আমরা যেরকম সি প্রোগ্রামিং বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এরকম প্রোগ্রামের ইনস্ট্রাকশন দিয়ে দিই, প্রোগ্রামের যে আমাদের ইয়েগুলো থাকে, কি বলতে চাই, কি যে বলে তা আমি ভুলে গেছি। যাই হোক, আমরা যেরকম ভাবে প্রোগ্রাম লিখি, এখানের প্রোগ্রামে ওরম ভাবে জিনিস হয় না। এখানে অপ কোড থাকে, একটা কোড থাকে। কোড মানে কি? কোনো একটা কোড ওয়ার্ড কখন বলি? যখন একটা পুরো জিনিসকে আমরা সেটা দিয়ে না লিখে অন্য কোনো সাংকেতিক শব্দে লিখি। তো এখানেও যদি অ্যাড করতে বলি, তার বদলে একটা নাম্বার আছে, সেটাকে আমরা অপ কোড বলবো। তো সেটাকে প্রথমে ফেচ করতে হয়, সেটাকে নিয়ে আসতে হয়, সেটাকে ফেচ করার পর সেটাকে ডিকোড করতে হবে। কেন ডিকোড করতে হবে? কারণ 77 এর মানে কি তুমি কি করে জানবে? তোমাকে তো বলতে হবে যে 77 এর মানে কি। তো সেইটা মানে ডিকোড করা, যে এইটার মানে কি, ওই অপ কোডটা বা অপারেশনাল কোডটার মানে কি। তারপর যখন তুমি মানেটা জানতে পারলে, ও আচ্ছা আমাকে অ্যাড করতে বলছে, আমাকে মুভ করতে বলছে, আমাকে কপি করতে বলছে, আমাকে গুণ করতে বলছে, আমাকে ভাগ করতে বলছে, তখন সেইটাকে বলবো এক্সিকিউট করো। তুমি বুঝতে পেরে গেলে, এবার তোমাকে যেটা করতে বলছে তুমি সেটা করলে। তো যখন আমরা মাইক্রোপ্রসেসর 8085 এ কাজ করতাম, কি হতো,
প্রথম ইনস্ট্রাকশনটা ধরো তিনটে ইনস্ট্রাকশন আছে, দুবার মুভ করছি তারপর যোগ করছি। প্রথম ইনস্ট্রাকশনটাকে ফেচ করলাম, তারপরে ডিকোড করলাম, তারপরে এক্সিকিউট করলাম। 3 নম্বর যখন এক্সিকিউট হয়ে যাবে প্রথম ইনস্ট্রাকশন, তখন গিয়ে আমার 2 নম্বর ইনস্ট্রাকশনটা ফেচ হতো। তাহলে এটা করতে একটা সাইকেল লাগলো, এটা করতে আরেকটা সাইকেল লেগে গেল, ধরো এটা করতে আরেকটা সাইকেল লেগে গেল, তাহলে তারপরে 4 ম্যাম নম্বর হ্যাঁ বলো। ম্যাম ডিকোড করবে মানে মানে ইনস্ট্রাকশনটা যখন আমি এখান থেকে রান করছি তখন তো ওটা বাইনারি ল্যাঙ্গুয়েজে তো কনভার্ট হয়ে আছে, তো না সেটাকে না ডিকোড করবে মানে? হয় না তো ওটাই বেসিক্যালি এগুলো মেমোরিতে স্টোর থাকে। তোমরা যখন করবে তখন দেখবে কিরকম হয়, কোনো একটা মেমোরি লোকেশন থেকে স্টার্ট করে তোমাদেরকে এই অপকোড গুলো লিখতে শুরু করতে হয়। অপকোড আর অপারেন্ড দুটো পার্ট হয় আমাদের মাইক্রোপ্রসেসরের ইনস্ট্রাকশনের, দুটো পার্ট হয়, একটা হচ্ছে অপকোড আর অপারেন্ড। অপারেন্ড মানে যদি কোনো ডেটা থাকে, যেমন এই পার্টিকুলার ইনস্ট্রাকশনটার ক্ষেত্রে এটা একটা অপকোড, এটার জন্য একটা অপকোড আছে, আর এই 30টা ডেটা, এটাকে আমরা বলবো অপারেন্ড। এই মুভ এ বিএইচ এইটা হচ্ছে অপকোড, আর এই 50টা অপারেন্ড। বাট এখানে দেখো কোনো ডেটা লেখা নেই, এটা পুরোটাই একটা অপকোড। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? এই পুরোটার জন্য একটা কোড আছে। তো আমরা যখন মাইক্রোপ্রসেসরে যখন প্রোগ্রামিং করি, যারা 8085 এর কিটে বা কোথাও মানে করবে, কিটে যখন করবে তখন দেখবে আমরা অপকোড গুলোই লিখছি, অপকোড গুলো মেমোরির কোথাও একটা লিখে দিচ্ছি, তারপর মাইক্রোপ্রসেসরকে বলবো যে তুমি এই লোকেশন থেকে রান করা শুরু করো, তোমার প্রোগ্রামটা এই লোকেশনে লেখা আছে। মানে প্রোগ্রামটাও আমি মাইক্রোপ্রসেসরের মেমোরিতেই লিখে দিচ্ছি। এই যে ইনপুটটা কি করে, সোজা মাইক্রোপ্রসেসরের মেমোরিতে প্রোগ্রামটা লিখে দেয়, তারপর ওকে বলে যে তুমি এই লোকেশন থেকে রান করা শুরু করো। তাহলে ও যখন ওই লোকেশনে যায়, ও গিয়ে দেখে কিছু কিছু কোড পড়ে আছে, কিছু এরকম কোড পড়ে আছে, অনেক কোড আছে। তো তোমাদের জেনারেলি যখন 8085 এর, আমাদের 8085টাই মেনলি কিটে শেখায় ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে, যেটা আমি জানি। সিএসটি দের আমি বলতে পারবো না কি শেখাবে, 8086টাই হয়তো শেখাবে। তো সেই ক্ষেত্রে কি করে বলতো, এই মেমোরিতে গিয়ে বলে যে তুমি এই জায়গা থেকে এক্সিকিউট করো। তো ও মেমোরিতে গিয়ে কি দেখে, এরকম কিছু নাম্বার পড়ে আছে, ওকে বলে দেয় এই লোকেশন থেকে যাও, গিয়ে এবার এক্সিকিউট করতে শুরু করো। আমি কোডটা লিখে দিয়েছি, কোডটা লিখে ওকে জাস্ট স্টার্টিং অ্যাড্রেসটা বলে দিতে হয় যে এই অ্যাড্রেস থেকে কোডটা লেখা আছে, তোমার পুরো প্রোগ্রামটা লেখা আছে। তো সেখানে যখন যায়, ও গিয়ে কিছু ডেটা দেখতে পায়, তখন ওই ডেটাগুলোকে এক এক করে তুলে নিয়ে এসে ফেচ করে, সেটাকে তুলে নিয়ে আসে, নিয়ে এসে ডিকোড করে। এবার কিছু কিছু জিনিস হয় অপকোড, কিছু কিছু ডেটা হয় অপকোড, আর কিছু কিছু ডেটা হয় অপারেন্ড। তো ও প্রথমে অপকোডটা পড়েই বুঝে যায় যে এর পরেরটা অপারেন্ড আসবে না এর পরেরটা অপকোড আসবে। ঠিক আছে, আমি কি বললাম ক্লিয়ার হয়েছে? মানে ম্যাম আচ্ছা, এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামটা অ্যাসেম্বলার অপকোডে কনভার্ট করে দিচ্ছে মেমোরিতে স্টোর করার সময়। তোমরা যারা কিটে করবে, তোমাকে অপকোডটা তোমাকেই লিখতে হবে। তুমি প্রোগ্রামার, তুমি অপকোডটাই লিখে দেবে। আচ্ছা। তুমি কোনো মানে এরম কথায় লিখবে না, এইটা তুমি লিখবেই না। এই যে এই কথাটা আমি লিখেছি মুভ এইচ, 30, এটা শুধু তোমার পরীক্ষার খাতার জন্য, এটা তুমি লিখবে না। তোমাকে একটা চার্ট দিয়ে দেবে, সেই চার্টে এটার করসপন্ডিং কোডটা আছে, তোমাকে সেটা লিখতে হবে। আচ্ছা। বুঝতে পেরেছো এবার কি বললাম? তুমি অপকোডটা দেবে, সেটা কোথায় দেবে, মাইক্রোপ্রসেসরকে ওর মেমোরিতে লিখে দেবে। মাইক্রোপ্রসেসরের মধ্যে তুমি কোথায় লিখবে, ওর তো কোথাও লেখার জায়গা নেই, ওর তো নিজের কোনো মেমোরি নেই। তুমি ওই এক্সটার্নাল মেমোরির পার্টে লিখে দেবে, লিখে ওকে ওকে ইনস্ট্রাক্ট করবে যে এবার এই লোকেশন থেকে তুমি রান করা শুরু করো, এইখানে তোমার প্রোগ্রামটা লেখা আছে। ও এবার পরপর লোকেশন ওয়াইজ রান করতে থাকবে। মানে কিরকম হয়, এইটা একটা কত বাইটের ইনস্ট্রাকশন জানো, এইটা একটা বাইট লাগে, 1 বাইট, আর এটা দুটো বিট, মানে দুটো এ লেখা, হেক্সে দুটো লেখা, মানে কি এটা চারটে হেক্সে লেখা, তাহলে 3 এর জন্য 4টে বিট, 0 এর জন্য 4টে বিট, তাই তো? তাহলে এটা 1 বাইট, তাহলে এটা একটা 2 বাইটের ইনস্ট্রাকশন। তাহলে 2 বাইটের ইনস্ট্রাকশনের জন্য কটা অ্যাড্রেস লাগবে, একটু আগেই বলেছি, একটা অ্যাড্রেসে কত বাইট থাকে, একটা অ্যাড্রেসে কত বাইট एक থাকে? बाइट, एक बिट। 1 बाइट, ताहले 2 बाइट के लिए कितना एड्रेस लगेगा, मतलब कितना लोकेशन लगेगा, 2 लोकेशन लगेगा, ताई तो? तो फिर 2 लोकेशन, सपोज समझ लो कि एक लोकेशन है 1 1 1 1 1 और एक लोकेशन है 1 1 1 1 2। इसका बाद वाला लोकेशन यही है, 1 1 1 1 के बाद वाला लोकेशन यही है। तो इसमें स्टोर होगा ये मूव AH,
फिर स्टोर होगा मतलब मूव AH का कॉरस्पॉन्डिंग हेक्स कोड व ऑप कोड और इसमें स्टोर होगा तुम्हारा ये 30 वाला डेटा का कॉरस्पॉन्डिंग कोई ऑप कोड नहीं होता क्योंकि डेटा खुद एक मतलब नंबर ही है, समझ रहे हो? डेटा खुद एक नंबर है। तो इस लोकेशन में स्टोर होगा ये वाला कोड, मतलब तुम जब लिखोगे प्रोग्राम जब करोगे তোমরা যখন প্রোগ্রাম করবে তখন এই 1111 লোকেশন থেকে যদি শুরু করো ওখানে প্রথমে মুভ এইচ এর অপ কোডটা লিখবে, সেটা ধরো কোনোভাবে সেটা 77 ধরে নাও, আমি বলছি না 77, সেটা লিখে দেবে। তারপরে মানে লোকেশনে কোড লিখতে হবে মেশিন ল্যাঙ্গুয়েজে? হ্যাঁ তোমাকে এইটাই লিখতে হবে, তুমি মুভ এইচ লিখতে পারবে না মেশিনে গিয়ে। এবার তুমি যদি তোমাদের যদি এতে করায় মানে ওই সিমুলেশনে করায় সফটওয়্যারে করায় বেসিক্যালি, তখন তোমরা এইভাবে লিখতে পারবে, তখন এটা লিখতে পারবে। কিন্তু যদি যারা কিটে করবে মাইক্রোপ্রসেসরের অরিজিনাল কিট যেটা পাওয়া যায় ল্যাবের জন্য, সেখানে তোমাদেরকে কিন্তু এটাই দিতে হবে। সফটওয়্যারে তুমি এরকম ভাবে লিখতে পারো। আচ্ছা, মানে সফটওয়্যারে নিজস্ব একটা অ্যাসেম্বলার আছে, ও তখন এটাকে কনভার্ট করে দেবে, সফটওয়্যারে ওরা কনভার্ট করে দেয়, সফটওয়্যারের অ্যাসেম্বলার থাকে। বাট তুমি যখন মেশিনে লিখবে কিটে, যেটা কিট হয় জেনারেলি কলেজে টলেজে কিটেই করে। এবার যেই কলেজে ইনফ্রাস্ট্রাকচার থাকে না তারা কি বলে যে তোমরা সফটওয়্যারটা নামিয়ে নাও, আমরা সফটওয়্যারে করিয়ে দেবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে তখন তুমি এভাবে লিখবে, তোমার পরীক্ষার খাতাতেও তুমি কোড লিখবে এভাবে। কিন্তু তোমার মাইক্রোপ্রসেসরের কিটে যখন কোনো কোড লিখতে হয় তখন অপ কোড দিয়েই লিখতে হয়, তাই জন্য অপ কোডের চার্ট প্রোভাইড করা, কারণ অপ কোড কাউকে মুখস্থ করতে হয় না। এই যে আমি বলতে পারছি না কোনো অপ কোড, কারণ কোনোদিন অপ কোড মুখস্থ করতে হয় না, অপ কোড কাউকেই মুখস্থ করতে হয় না। তুমি ইনস্ট্রাকশনটা তোমার মতো করে বানাবে, সেখান থেকে তোমাকে অপ কোড দেখে দেখেই করতে হয়। যারা ল্যাবেও করে, ল্যাবে যখন পরীক্ষা নেয়, যাদের কিটে করে যারা কিটে ল্যাব করবে পরীক্ষা দেবে, তখন পরীক্ষার সময়তেও অপ কোডের চার্ট দিয়ে দেয়, কারণ অপ কোড মুখস্থ করতে হয় না, মুখস্থ করা সম্ভব না। তুমি প্রোগ্রামটা তোমার মতো করে লিখবে এলপিতে, তোমার তারপর যে অপ কোডের পার্টটা মেশিন যে কোডটা সেটা তোমাকে ওই নিজে থেকে চার্টটা দিয়ে দেবে, দেখে দেখে কনভার্ট করা। এবার পুরো জিনিসটা ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আর কারোর কোনো Yes, ma'am. ডাউট? मैम হ্যাঁ एक বলো, कुछ হ্যাঁ বলো। मैम बोले थे जो 8085 है उसी को मैंने की मॉडिफिकेशन करके इंटेल बनाया 8086 करके। 8085 भी इंटेल का ही था, 8086 भी इंटेल का ही था। तो उन्होंने ही मैम पहला 8085 भी बनाया था, फिर कुछ लगा कि कुछ मॉडिफिकेशन करना जरूरी है, फिर कुछ जैसे पाइपलाइनिंग हो गया, जैसे एडिशन एंड डिवीजन एंड मल्टीप्लिकेशन का जो इंस्ट्रक्शन है वो ऐड हुआ है, या फिर धरो समझो कि वो जो डेटा बाइट है, मतलब जो डेटा का साइज है डेटा बस में, और जो एड्रेस बस है, ये सब इम्प्रूव किया है, फिर ऑपरेटिंग फ्रीक्वेंसी भी चेंज किए हैं, तो ये सब मॉडिफिकेशंस किए हैं। अब ओके बोलिए। मैम ये वही बोल रहे थे मैम, पाइपलाइनिंग में यही होता है मैम कि इम्प्रूव दैट या परफॉर्मेंस को जो मैम सिस्टम का है वो टास्क को एग्जीक्यूशन के लिए मैंने हाँ बढ़ा देता मतलब है। देखो क्या होता है, फास्टर कर देता है, क्योंकि क्या होता है तुम अगर कोई एक काम कर रहे हो और उसको कंप्लीट होने के बाद ही फिर एक और इंस्ट्रक्शन जब फेच करोगे, पहले वाला एग्जीक्यूट होने के बाद ही कर सकते हो। पहले ये था कि पहले वाला फेच होगा, फिर डिकोड होगा, फिर एग्जीक्यूट होगा, फिर तभी तुम कर सकते हो दूसरे वाले को फेच जब पहले वाला तुम्हारा एग्जीक्यूट हो जाएगा पूरा। मतलब 3 साइकिल तुम वही खा गए, फिर नया साइकिल लगने वाला है, किसके लिए, सेकेंड इंस्ट्रक्शन के लिए। बट तुम जब देखो एक बात सोचो, तुम अगर फेच कर रहे हो किसी एक पार्ट से, कोई एक पार्ट दिखाया मैंने, जब वहां पे फेच हो रहा है, फिर डिकोड हो रहा है, फिर एग्जीक्यूट हो रहा है, अलग अलग पार्ट में हो रहा है, अलग अलग मॉड्यूल्स है इसके लिए माइक्रोप्रोसेसर के अंदर। तो अगर जब डिकोड हो रहा है तो ये फेच वाला तो फ्री है ना, उसका तो कोई काम नहीं है डिकोडिंग में, वो तो सिर्फ फेच करता है, तो उसको यूटिलाइज करना चाहिए ना। तो फिर ऐसे यूटिलाइज किए हैं, जब ये फ्री हो जाएगा तब जब दूसरा वाला डिकोड होगा तो हम मतलब पहला वाला जब डिकोड होगा तो हम दूसरे वाले को फेच कर लेंगे, मतलब पैरेलली प्रोसेसिंग चलता रहेगा। किसी का जब एग्जीक्यूशन हो रहा है और दूसरे का फेच हो रहा है और किसी और का तब डिकोड हो रहा है, अल्टरनेटिव मैम अपोजिट होते मतलब रहेगा। जो जब खाली है कोई खाली नहीं रह रहा, काम कर रहा है, सब लोग काम कर रहे हैं। मतलब ये जब फेच कर लिए, फिर इसको भेज दिया इंस्ट्रक्शन, फिर ये क्या करना शुरू कर देगा, अगला फेच करना शुरू कर देगा।
बैठे नहीं रहेगा, यहाँ पे ये बैठा था, ये 2 साइकिल में इसका कोई काम नहीं था, ये फिर चौथे में काम में आ रहा है, पर यहाँ पे ये बैठा नहीं रह रहा है। देखो फर्स्ट साइकिल में इंस्ट्रक्शन 1 को फेच किए, फिर सेकंड साइकिल में 2 को फेच कर रहा है, फिर थर्ड साइकिल में थर्ड को फेच कर रहा है, फिर फोर्थ अगर मैं लिखती तो फोर्थ में वो जो फोर्थ इंस्ट्रक्शन है उसको फेच करता। वो मैम मतलब तो ये 8086 में होता है ना हाँ हाँ 8086 में ही होता है। और 8085 में मैंने कि उसमें एक इंस्ट्रक्शन कंप्लीट होने के बाद दूसरा इंस्ट्रक्शन लेता था वो। हाँ मतलब पूरा कंप्लीट होने के बाद फेच डिकोड एग्जीक्यूशन पूरा ये 3 प्रोसेस कंप्लीट होने के बाद फिर दूसरे में जाता है। वो इसीलिए मैम ये 8086 को लाया गया कि मल्टी हाँ इंस्ट्रक्शन मतलब एक। हाँ मल्टीपल टास्क एक साथ में कर सकते हैं, मतलब पैरेलली प्रोसेस कर सकते हैं। ओके पाइपलाइनिंग के सहायता से मैम। मतलब कैसा है, मतलब समझ लो तुम एग्जाम में तुम्हारे दोस्त के जो नोट मतलब जो एग्जाम पेपर है उससे कॉपी कर रहे हो, मतलब एक बार तुम देख रहे हो फिर तुम लिख रहे हो तो तुम्हारा टाइम जा रहा है ना, पर तब तुमने क्या किया, देख रहे हो और लिख रहे हो, मतलब तुम आंख नहीं हटा रहे हो उसके उसके जो कॉपी है उसमें से, देख भी रहे हो और लिख भी रहे हो, एक साथ कर रहे हो, तो तुम्हारा भी टाइम बच जाएगा। ओके मैम ठीक समझ है, में आ रहा है। हाँ वो उसका पेज चेंज करने के पहले तुम्हारा हो जाएगा। यस मैम। हाँ तो वैसे ही यहाँ पे काम होता है। আর কারোর কোনো ডাউট? ম্যাম 8086 এ ফার্স্ট ইনস্ট্রাকশনটা যদি কখনো ইনপুটের জন্য রিকোয়েস্ট করে তো তখন কি সেকেন্ড ইনস্ট্রাকশন এক্সিকিউট করা স্টার্ট করবে? ইনপুটের জন্য রিকোয়েস্ট করে মানে? মানে যদি ফার্স্ট প্রোগ্রামটা ইনপুট ইউজার ইনপুট চায় তো তখন কি সেকেন্ড প্রোগ্রাম সেই সময় তো ওকে ওয়েট করতে হবে এইখানে যতক্ষণ ইউজার তোমাদের সি ইনপুট। প্রোগ্রামের মতো হয় না ইউজার ইনপুট, বললাম না আগে থেকেই সব তোমাকে লিখে দিতে হয়, তোমার ইউজার ইনপুটও তুমি আগে লিখে দিয়েছো, এই তোমার সি প্রোগ্রাম না যে তোমাকে ওই সময় বলছে এ নাও এবার এখানে এন্টার করো কোনো একটা ডেটা, তারপরে এন্টার মারো তারপরে তোমাকে আমি আউটপুট দিচ্ছি, বুঝতে পারলে? এখানে দুটো নাম্বারের অ্যাডিশন করছো না, তুমি দুটো নাম্বার আগে থেকেই জানো, সেটা মাইক্রোপ্রসেসরকে জানি কারণ তুমি মেমোরিতে সব লিখে দিচ্ছ, ও তোমার কাছ থেকে আর ডেটা নেবে না, তোমার যা দেওয়ার আছে ও সব মেমোরি থেকেই নেবে, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। আর কারোর কোনো প্রশ্ন? যখন প্রোগ্রাম করব দেখবে ওখানে আমাদের এখানে এরকম কোনো অপশন আসবে না যে ও এক্সিকিউট হতে হতে বলবে যে ডেটা দাও, সব ওকে আগে থেকেই দেওয়া থাকবে, ওর কাছে সব রেডি, সবকিছু দিয়ে বলবো না এবার তুমি প্রোগ্রাম রান করা শুরু করো। আর কারো কোনো প্রশ্ন? দেখো যতটা পড়িয়েছি বুঝতে পেরেছো তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা বাকিরা? ম্যাম। দেখো একটু টাইম হ্যাঁ লাগবে, ম্যাম। প্রথম কটা ক্লাস আমরা একটু আস্তে আস্তে ব্যাপার স্যাপার বুঝতে বুঝতে এগোবো, তারপরে যখন একটু ফ্লো পেয়ে যাব তখন পুরোপুরি জিনিসটার মধ্যে ঢুকে যাব, ঠিক আছে? কারোর কোনো প্রশ্ন নেই যারা আছো ক্লাসে প্রেজেন্ট? मैम सिर्फ ये इंटेल ही यूज करता है मैम नहीं 8086 को वैसे और कोई नहीं नहीं। नहीं बनाया हुआ है इंटेल का वो यूज। सिर्फ बनाया हुआ है इंटेल का हाँ ही। मैन्युफैक्चरर इंटेल है, मतलब मैन्युफैक्चरर इंटेल कंपनी है, उन्होंने मैन्युफैक्चर वो किया है। और कोई कंपनी बनाता है मैम वैसे ही मैंने कि सेम देखो प्रोसेस पे या अभी तो बनाने की जरूरत नहीं है, पर ये इंटेल का ही था, पर मतलब ये तो बहुत पहले का है ना, ये जब बहुत पहले, पहले है वही। हाँ हाँ ये पहले 8085 आया था फिर 8086, अभी तुम कितने बिट लेके काम करते हो, ये तो बस 16 बिट से ही काम हो रहा है, अभी हम 64 बिट से काम करते हैं, अभी 5th जनरेशन में हैं हम, ये फर्स्ट सेकंड जनरेशन वाला है, तो ये बस अभी एक इसका काम मतलब यही है कि अभी अगर तुम लोग प्रोजेक्ट कर रहे हो या फिर किसी और चीज में अगर तुम्हारे काम आ रहा है,
और पढ़ने के लिए काम आता है। ম্যাম 8086 টা 1980 এর দিকে না? এক্সাক্ট ইয়ার তো বলতে পারবো না, তবে হ্যাঁ 2000 অব্দি খুব চলেছিল, এটুকু মনে আছে। মোটামুটি গেমিং টেমিং এর এতে খুব ইউজ হতো। 2000 অব্দি দিব্যি মার্কেটে ছিল। हम इसका हिस्ट्री विस्ट्री आता है क्या एग्जाम? नहीं नहीं यहाँ नहीं आता ये सब, पर देखने के लिए देख सकते हो, मतलब कैसे कैसे मॉडिफिकेशन हुआ है, किस जनरेशन में, मतलब कैसे हम 8 बिट से अभी 64 बिट में आ गए हैं, वैसे क्वेश्चंस नहीं आते वहां से। फिर भी मैं एक बार प्रीवियस ईयर में देख लूंगी क्वेश्चन आता है या नहीं, फिर वैसे देख सकते हो, मतलब ये बस जानने के लिए कि कैसे कौन से ईयर में कैसे कैसे इवैल्यूएशन हुआ है, कैसे हम आज यहाँ पे आ गए। ठीक है, बस यही है। कि मैंने एग्जैक्टली ईयर उतना मैंने नहीं कि ये मायने सब नहीं। नहीं पूछते, ईयर नहीं पूछते वैसे, कि बोलो कि फर्स्ट जनरेशन वाला और इंटेल 8085 और 8086 कौन सा साल मैन्युफैक्चर हुआ था, ये सब नहीं पूछते। पूछने के लिए बहुत क्वेश्चन है, ये सब क्यों पूछेंगे। फिर भी थोड़ा देख सकते हैं ना मैम। हाँ अगर इंटरेस्ट है तो देख सकते हो, मतलब कैसे इवैल्यूएशन हुआ, कैसे हम यहाँ तक पहुंचे, ये जर्नी देखने के लिए देख सकते हो। वैसे नहीं कि क्वेश्चन आएंगे इसलिए देखना पड़ेगा, बस जानने के लिए। আচ্ছা তাহলে আজকে ক্লাসটা এখানে এন্ড করি। আর কারোর কোনো ডাউট নেই, ক্লাসটা এন্ড করি। হ্যাঁ ম্যাম।